এই সাব্বির, ওঠ ওঠ বাবা, লেট হয়ে যাচ্ছে তো। বাবা, একটু ঘুমাই না। তুই তো প্রতিদিন তাড়াতাড়ি উঠে যাস, আজকে কেন লেট করছিস? বাবার মুখে এই কথাটা শোনার পর সাবিরের একরাশ দুঃখ ভরা ফ্ল্যাশব্যাক মনে পড়ে গেল। পরশু রাতে সাবির আর সাবিরের বন্ধুরা সবাই মিলে একটা বিষয়ের জন্য খুব খুশি ছিল। তাই সাবির সবাইকে একটা রেস্টুরেন্টে ট্রিট দিচ্ছিল। ট্রিট দেওয়া শেষ করে সবাই যে যার মতো বাড়ি চলে যায়। সাবিরও বাইক নিয়ে বাসায় যাচ্ছিল। সামনে দিয়ে দুটো মেয়ে হেঁটে যাচ্ছিল। রাত তখন বেশি না, 8টা কি 9টা হবে। মেয়ে দুটো বোরকা পরেছিল, একজন লাল কালার বোরকা আর একজন কালো কালারের ঢিলে ঢালা বোরকা। মেয়ে দুটো সামনে ছিল আর সাবির ছিল পিছনে। তখনই মেয়ে দুটো একটা অটো ডাক দেয়। অটোওয়ালা যাবে বললে মেয়ে দুটো উঠতে যাবে, তখনই অটোওয়ালা মেয়েটার কাঁধের হ্যান্ডব্যাগটা নিয়ে ফুল স্পিডে অটো টেনে চলে যায়। সাবির অটোওয়ালার পিছনে ধাওয়া করে বাইক নিয়ে। অনেক চেষ্টার পর ওই ব্যাগটাকে পেয়েও যায় সাবির। ব্যাগটা ওই লোকটার কাছ থেকে নিয়ে সেই জায়গায় আবারও আসে, বাট মেয়েগুলোকে পায় না। মেয়েটার ব্যাগ খুলতে গিয়েও সাবির ব্যাগ খুলল না। পরে অনেক চিন্তা ভাবনার পর মেয়েটার ব্যাগটা খোলে এবং একটা কলেজের বেতনের রিসিট পায়। সাবির মনে মনে ভাবে হয়তো ওই মেয়ে দুটোর মধ্যে কারোর হবে। রাতে সাবির বাড়িতে এসে সব কথা তার বাবাকে বলে। তখনই সাবিরের বাবা বললেন, বাবা, তুই খুব ভালো কাজ করেছিস, দেখিস মেয়েটা অনেক খুশি হবে। বাবা, আশা করি অনেক খুশি হবে। পরের দিন সাবির যখন ওই কলেজের সামনে বাইক নিয়ে দাঁড়িয়েছিল, তখন একটা মেয়ে সাবিরের দিকে তেড়ে আসে। সাবির মেয়েটাকে আগে কখনো দেখেনি। হঠাৎ যদি আপনার দিকে কেউ তেড়ে আসে, তাও আবার যদি কোনো সুন্দরী মহিলা, ও না, যদি সুন্দরী কোনো এক মেয়ে, তাহলে আপনার কেমন লাগবে? সাবির মেয়েটার আসার দিকে ভুরু কোচকে তাকিয়ে থাকে। মেয়েটা এসে সাবিরের পাশে রাখা ব্যাগটা ছোঁ মেরে নিয়ে নেয়। তখনই সাবির বলে ওঠে, এই মেয়ে, এটা কি ধরনের অসভ্যতা? কেন, কি করলাম আমি? আমাকে অসভ্য বলছেন? অসভ্য তো আপনি। হাজব ব্যাপার, আমার ব্যাগ নিয়েছেন, তাও আবার আমাকে অসভ্য বলছেন। এটা আমার ব্যাগ, তাই আমি নিয়েছি। আপনি তো চোর, আমার ব্যাগ চোর। সবাই সাবিরের দিকে তাকিয়ে আছে। সবাই সাবিরকে চোর ভাবছে। কি হলো বলেন, এটা আপনি কোথায় পেয়েছেন? এটা আপনার ব্যাগ, প্রমাণ কি? এই যে আমার আইডি। মেয়েটি ব্যাগটা থেকে আইডি বের করে দেখলো। যাক, এটাই তাহলে বুরকাওয়ালি। মেয়েটার ব্যাগটা দিতে এসেছিলাম, দেয়া শেষ। বেশ, আমার আর এখানে সম্মান কমাতে হবে না। কথাটা সাবির মনে মনে বলল। সাবির বাইক চালিয়ে কিছু না বলে সেখান থেকে চলে আসে। মেয়েটা পিছন থেকে কয়েকবার ডাক দিয়েছিল, কিন্তু সাবির সেটা শোনেনি। তখনই সাবিরের ফোনে একটা কল আসে। সাবির ফোনটা হাতে নিয়ে দেখে তার বাবা কল দিয়েছেন। কিরে বাবা, কই হারিয়ে গেলি? হে বাবা, বলো। কয়েকদিন আগেই তো প্রমোশন পেলি, আর এখন থেকে যদি আবার আলসুদা করিস তাহলে কি করে চলবে বল? আরে বাবা, তুমি যাও, আমি আসছি, চিন্তা করো না। সাবির ফ্রেশ হতে চলে যায়। হ্যাঁ, আপনাদের তো সাবিরের পরিচয় দেওয়া হয়নি, তাহলে শুনুন সাবিরের সংক্ষিপ্ত পরিচয়। গল্পের নায়কের নাম রাফসান আহমেদ সাবির, বয়স 23 বছর। সাবিরের এই দুনিয়ায় আপন বলতে কেবল তার বাবা আছে। মা ছোটবেলায় সাবিরকে জন্ম দিতে গিয়েই মারা যায়, বাকিটুকু না হয় পরেই জানবেন। ফ্রেশ হয়ে নিচে এসে সাবির টেবিলে বসে পড়ে। এই মিতা, খাবার দাও। আইতেছি, খাড়াও। এত দেরি হয় কেন তোর? প্রতিদিন কি করিস সকাল সকাল? ভাইজান, মুই হইলাম ডিজিটাল, পুরাই মটাম। কি বললি? মটাম? আরে ওটা মটান না, ওটা হবে মডার্ন। আরে ভাই, মোর ইংলিশে এত ভুল ধরে কেন? ভুল করলে তো ভুল ধরবই। কথা বাদ দে, আজকে আমার নতুন কমিশনার পদে জয়েনিং, জানিস না? তাড়াতাড়ি খাবার নিয়ে আয়। ভাই যাই, একটু খাড়াও। আচ্ছা, মিতাকে জানতে চাইবেন না? আসলে মিতা হলো সাবিরের বাবা ড্রাইভারের মেয়ে। ওর বাবা অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার পর থেকেই এখানেই থাকে। সাবির মিতাকে অনেক আদর করে, কাজের লোকের মতো কখনো ব্যবহার করে না তার সাথে। খাবার খেয়ে সাবির ইউনিফর্ম পরে বের হয়, বাবাকে সালাম দিয়ে বেরিয়ে যায়। বাইরে গাড়ি দাঁড়িয়ে আছে। সাবির গাড়ির সামনে যেতেই ওর কনস্টেবল ফাহিম বলে ওঠে, আসসালামু আলাইকুম স্যার। তাড়াতাড়ি চালাও। তাহলে যা লাগতেছে না আজকে, একেবারে জাক্কাস। আরে, এ তো পাম দিতে হবে না, আর আমি তো প্রতিদিন এমনই। আজকে আবার কি দেখলি আমার মধ্যে? তার স্টাইল। তাই নাকি? যাক, কেউ অন্তত আমার স্টাইলের প্রশংসা করলো। ফাহিম গাড়ি চালাচ্ছে আর সাবির বসে আছে।
আজকে কমিশনার অফিসের সামনে সবাই ফুল নিয়ে দাঁড়িয়ে আছে নতুন কমিশনারকে ওয়েলকাম জানানোর জন্য। ফাহিম গাড়ি চালিয়ে কমিশনার অফিসের সামনে আসে। অনেক পুলিশ দাঁড়িয়ে আছে সাবিরের অপেক্ষায়। ফাহিম গাড়ি থেকে নেমে দরজা খুলে দেয়। সাবির হিরো স্টাইলে গাড়ি থেকে নেমে আসে। তেমন কিছু বলার নেই সাবিরের ব্যাপারে। 5 ফুট 8 ইঞ্চি হাইট, পুলিশ ইউনিফর্ম পরা আর কালো সানগ্লাস পরে আছে সে। দেখতে একবারে সিনেমার হিরোর মতো। অ্যাসিস্ট্যান্ট কমিশনার তখন এগিয়ে আসে। অ্যাসিস্ট্যান্ট কমিশনার সহ সবাই স্যালুট দেয় সাবিরকে। তখন অ্যাসিস্ট্যান্ট কমিশনার বলে উঠল, ওয়েলকাম স্যার। ধন্যবাদ। স্যার আমরা ভেবেছিলাম কমিশনার হয়তো কোনো বয়স্ক লোক হবে, কিন্তু আপনি তো। একজন মহিলা পুলিশ কথাটা বলল। কি বাচ্চা ফুলাপান। না স্যার, আমি সেটা বলিনি। আরে আপনারা তো বহে গামছেন, আমাকে বহে পেতে হবে না। স্যার আপনার মনোভাবের তুলনা হয় না। কমিশনার অফিসে সাধারণত অনেক পুলিশ থাকে। ইন্সপেক্টর রাইসা সাবিরকে তার কেবিন দেখিয়ে দেয়। স্যার এটা আপনার কেবিন, কোনো প্রয়োজনে আমাদের ডেকে নেবেন। আমাকে এখানকার সকল কেসের ডিটেলস আর সব গুন্ডা বদমাইশের লিস্ট দেবেন। ওকে স্যার। একটু বাদে সাবির ফাইলগুলো ঘাঁটতে থাকে। আর কিছু কেস সাবিরের নজরে আসে, ওইগুলো সে চেক করতে থাকে। তখনই, স্যার স্যার আমাকে সাহায্য করুন স্যার, আমার মেয়েকে বাঁচান। কি হয়েছে কনস্টেবল? স্যার এই লোককে আমরা অনেক আটকাতে চেয়েছি, কিন্তু উনি কারো কথাই শুনছে না। বয়স্ক লোক তাই গায়ে হাতও দিতে পারছি না। ওনার গায়ে হাত তুলবেন? ইনি আপনার চেয়ে বয়সে কত বড়? আমার বাবার বয়সই হবে স্যার। তাহলে আপনার বাবার গায়ে যদি কেউ হাত তুলে তখন আপনার কেমন লাগবে? চাচা আপনি বসুন, এই ওনাকে পানি দাও। জি স্যার দিচ্ছি। বয়স্ক লোককে পানি দিলে উনি এক চুমুকেই পানিটা খেয়ে নেন। এবার বলুন আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? বাবা তোমার মতো অফিসার আমি আজ পর্যন্ত দেখিনি। আসলে হয়েছে কি? বলুন চাচা, কোনো সমস্যা নেই, আমি আমার সাধ্যমতো আপনাকে সাহায্য করব। আমি একজন রিয়েল এস্টেট বিজনেসম্যান। এই শহরে আমার অনেক প্রপার্টি। কিছুদিন আগে কয়েকজন লোকাল মাফিয়া আমার কাছে আসে এবং বলে যে আমার নতুন কেনা বিল্ডিংটা ওদের নামে লিখে দিতে। আমি না করি, তাই তারা আজকে আমার পুরো ফ্যামিলিকে তুলে নিয়ে গেছে। আপনার কাছে কি কোনো ফোন আসেনি মুক্তিপণের টাকা চেয়ে? না বাবা, আমি গেছিলাম ওদের কাছে। আমি বলেছি যে ওই বিল্ডিংটা ওদেরকে দিয়ে দেব, কিন্তু ওদের এখন আমার পুরো প্রপার্টি চাই। আবার বলেছে যে আমার মেয়ের সাথে কুকীর্তি করে নেটে ভিডিও ছেড়ে দেবে। ওরা এখন কোথায় আছে? ওরা এখন গাবতলির একটি পরিত্যক্ত বাড়িতে আছে। সাবির সাথে সাথে কয়েকজন ইন্সপেক্টর আর কনস্টেবলকে ডাক দেয়। গাড়ি নিয়ে গাবতলি পুরনো বাড়িতে চলে আসে। গাড়ি থেকে নেমে সাবির পিস্তলটা বের করে নেয় আর চাচাকে সাথে নেয়। ভিতরে গিয়ে সাবির দেখে দুইটা ছোট বাচ্চাকে আর একজন মহিলাকে পিলারের সাথে বেঁধে রাখা হয়েছে। আর একটি মেয়ে বয়স্ক লোকটির মেয়েকে কয়েকজন টিচ করেছে। বড় ভাইরা কি অবস্থা? এই কে রে তুই? আর এখানে আসার সাহস কি করে হয়? এই বুইরা, তোকে না মানা করছিলাম পুলিশে খবর না দিতে? তোর তো অনেক সাহস রে শালা বুইরা, তোকে তো আমি। থাপ্পড় গুন্ডাকে মেরেছে সাবির। হতবাক হয়ে সবাই চেয়ে আছে। সবার চোখ এখন সাবিরের ওপর। গুন্ডাগুলো সবাই বলদের মতো চেয়ে আছে। আজই হয়তো প্রথম কোনো পুলিশ তাদের বসকে মেরেছে। তোর এত বড় সাহস, তুই আমাকে থাপ্পড় মারিস? এখন দেখ তোর আমি কি অবস্থা করি। ফাহিম, কোনো গুন্ডা যদি কোনো পুলিশের দিকে অস্ত্র তুলে গুলি করার চেষ্টা করে তাহলে তাকে কি করা উচিত? স্যার আমরাও গুলি করব আত্মরক্ষার জন্য। তাহলে এখনো দাঁড়িয়ে কেন? সব কটাকে গুলি করো, কিন্তু এটা মনে রেখো কেউ যেন না মরে। সব কয়টাকে প্রতিবন্ধী বানিয়ে দাও। স্যার রিয়েলি? তা আমাকে দেখে কি মনে হয় মজা করছি? গুলি চালাও। ওকে স্যার। যাক তাহলে, খেল খতম তো পয়সা হজম। আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব স্যার? আরে এ তেমন কিছু না, এটা আমার দায়িত্ব। সবাইকে বাসায় পৌঁছে দাও ফাহিম, আর অনেক এদেরকে হাসপাতালে পাঠাও। ওকে স্যার। তারপর ফাহিম চলে গেল আর অনেকও গুন্ডাদের নিয়ে হাসপাতালে চলে গেল। তারপর সাবির রায়সাকে নিয়ে গাড়ি করে অফিসের দিকে যাচ্ছে। তখনই গাড়ি চালাতে চালাতে রায়সা বলে উঠল, স্যার আপনি কি এমন কেমন? সৎ আর ডেঞ্জারাস? আসলে কেবল আমি না, আমাদের ডিপার্টমেন্টের প্রত্যেককে কেমন হওয়া উচিত। হঠাৎ গাড়ি যেন কিসের সাথে ধাক্কা খায়। তখনই সাবির বলে উঠল, কি হলো, অ্যাক্সিডেন্ট নাকি? স্যার আপনার সাথে কথা বলতে বলতে কখন যে স্কুটি সামনে এসেছে দেখিনি। নেমে দেখো কিছু হয়েছে কিনা। স্যার একটা মেয়ে একটা ছেলেকে ধাক্কা দিয়েছে গাড়ির সামনে। হোয়াট? আমি জানি না, জিজ্ঞেস করে নেই আগে।
ওকে। তারপর রাইসা গাড়ি থেকে নেমে যায়, কিছুক্ষণ বাদে ফিরে আসে। মেয়ে হলে এমনই হওয়া উচিত। কি হলো, এভাবে হাসছেন কেন? আর বলবেন না স্যার, মেয়েটি যা ডেয়ারিং। একটি ছেলে তাকে টিস করেছে বলে ছেলেটিকে মেরে গাড়ির নিচে ফেলে দিয়েছে। ভাগ্যিস ছেলেটির কিছু হয়নি। এ তো ডেঞ্জারাস মেয়ে। হ্যাঁ স্যার, ওই যে বোরকাওয়ালির মেয়েটা। সাবির ওই মেয়েটার দিকে লক্ষ্য করে। মেয়েটা সাবিরের চেনা চেনা লাগতেছে। আরে এটা তো সেই মেয়ে যাকে দেখলে সাবিরের দুঃখ ভরা ফ্ল্যাশব্যাক মনে পড়ে। হ্যাঁ, এটাই সেই ব্যাগওয়ালি। ব্যাগটা দেখে সাবির চিনে ফেলেছে। আসলে মেয়েটা খুবই ডেঞ্জারাস। কেন স্যার, আপনার সাথে আবার কি করলো? আমি আবার কখন বললাম কিছু হয়েছে? আমি বললাম যে মেয়েটা খুবই ডেঞ্জারাস। রাইসা গাড়ি নিয়ে অফিসে চলে আসে। সাবির সকল ফাইলপত্র ঘেটে দেখে বলে, এরিয়া সকল গুন্ডা বদমাইশদের প্রতি অ্যাকশন নিতে হবে। সাবিরের কথা মতো পুরো শহর জুড়ে তাণ্ডব চলে পুলিশ বাহিনীর। গুন্ডাদের নাজেহাল অবস্থা, আর একের পর এক সুপারিশ আসছে ওপর মহল থেকে। কিন্তু সাবিরকে যারা চেনে তারা ভালো করেই জানে সাবির কোনো সুপারিশে কাজ করে না, সে যেই হোক না কেন। সারা শহরে এখন গুন্ডাদের মুখে সাবিরের নাম। সবাই আন্ডারগ্রাউন্ড হয়ে গেছে। রাতের বেলায় সাবির ফাহিমকে নিয়ে বের হয় শহরটা ঘুরে দেখবে বলে। একটা পুলিশের জিপ নিয়ে নেয় সাথে, অতিরিক্ত কোনো পুলিশ নেয় না সাথে। কেবল ইন্সপেক্টর অনিক, ফাহিম আর রাইসা সবাই মিলে অনেক জায়গায় ঘুরে আসে। সাবিরকে সবাই যেমন ভেবেছিল, আসলে সাবির তেমনটা নয়। অনেকটা বন্ধুভাবাপন্ন মিশুক প্রকৃতির। সাবিরের জীবন সম্পর্কে অনেক কিছুই জানতে পারে সবাই, আর শহরটাও ঘুরে দেখা হয়ে যায়। ঘোরা শেষ করে সবাই মিলে একটা পার্কের রেস্টুরেন্টে যায় খাবার খাওয়ার জন্য। স্যার, আজকে আপনাকে খাওয়াবো আমরা। আরে না, এটা হয় না। আপনাদের আমি নিয়ে এসেছি, আমিই খাওয়াবো। আমাকে না হয় অন্যদিন খাওয়াবেন। কিন্তু স্যার, কোনো কিন্তু না, আমি তো তেহারি খাবো, আমার ফেভারিট। আপনারা কি খাবেন অর্ডার করে নেন। আমার জন্য হালিম নিয়ে আসেন। আমার জন্য একটা চিকেন বিরিয়ানি। আর আমার জন্য চিকেন কাবাব নিয়ে আসেন। ওয়েটার অর্ডার মোতাবেক খাবার নিয়ে যায়। খাবার খাওয়ার সময়ও তাদের মধ্যে অনেক গল্প হয়। খাবার খাওয়া যখন শেষ পর্যায়ে, তখন একটি মেয়ের চিৎকার শুনতে পায় তিনজন। কেবল ওরা নয়, সবাই শুনতে পায়। সবাই এগিয়ে যায় আওয়াজের উৎস খুঁজতে। পার্কের পিছন দিকটা থেকে আওয়াজটা এসেছে। এত রাতে এই দিকটায় কে আবার কি হলো যে চিৎকার করে উঠলো? কাউকে খুন করা হয়নি তো? সাবিরদের আগে জনতা সেখানে পৌঁছে যায়। সাবির, রাইসা, ফাহিম আর অনিক সবাইকে সাইড হতে বলে। সাবির দেখতে পায় একটা মেয়ে পড়ে আছে। হাতে গ্লাভস পরে নিয়ে মেয়েটার নাকের কাছে হাত দেয়। মেয়েটা বেঁচে আছে, এখনও নিঃশ্বাস চলছে। সাবির ফাহিমকে পানি আনতে বলে। ফাহিম পানি আনলে মেয়েটার মুখে চোখে পানি ছিটিয়ে দেওয়া হয়। মেয়েটি চোখ খোলে, কিন্তু সে খুব ভয় পেয়ে আছে। ভয় পাবেন না, এই যে দেখুন আমরা আছি, কোনো ক্ষতি হবে না আপনার। মেয়েটি আঙুল তুলে বলে, লাশ, লাশ, ওখানে লাশ। সবাই মেয়েটির ইশারাকৃত জায়গায় তাকায়। একটা বস্তা পড়ে আছে। অনেক লাইট ধরে সাবির ও ফাহিম সেদিকে এগিয়ে যায়। আরে ভাই, আপনারা এভাবে লাশ ধরতে কেন যাচ্ছেন? আপনারা কে? কমিশনার অফ পুলিশ। সবাই চুপ মেরে যায়, আর কিছু বলল না। সাবির বস্তাটার মুখে একটা মাথা দেখতে পায়, একটা মেয়ে, আর পুরো বস্তাটা রক্তে লাল হয়ে আছে। সাবির বস্তাটি ফাহিমকে খুলতে বলে। ফাহিম বস্তাটি কেটে নেয়। তারপর যা দেখা যায় তা দেখে অনেকে ভয় পায়। একটা মেয়ের লাশ, খুবই বাজে দেখাচ্ছে। চেহারা বোঝা যাচ্ছে না, আর হাত পায়ে কাটা ছেঁড়ার দাগ। মনে হচ্ছে কেউ বা কারা তাকে ধর্ষণ করেছে। মেয়েটির পাশে বস্তায় আরেকটা জিনিস দেখতে পায় সাবির, যেটা হচ্ছে সেই ব্যাগ। হ্যাঁ, সেই বোরকাওয়ালির ব্যাগ। সাবির কিছুটা পিছিয়ে গেল। স্যার, কি হলো? আপনি পিছিয়ে গেলেন কেন? সাবির কোনো জবাব দিল না। স্যার, কিছু বলছেন না কেন? সাবির কি বলবে ভেবে পাচ্ছে না। একটা জলজ্যান্ত মানুষ যাকে সকালে দেখলো, তাকেই এখন লাশ হিসেবে দেখে অনেকটা শক পেয়েছে। আর সাবির শিওর না যে এটাই বোরকাওয়ালি, কারণ চেহারাটা বোঝা যাচ্ছে না। স্যার, বলো। আপনি ফিজিয়ে গেলেন যে? কিছু না, বডিটাকে গাড়িতে তুলো আর পুরো জায়গাটাকে ভালো করে সার্চ করো, কোনো স্ক্লু যেন হাতছাড়া না হয়। ওকে স্যার। বলেই ফাহিম আর অনেক বডিটাকে গাড়িতে তোলে। বডিটা গাড়িতে তুলে সাবির রাইসাকে নিয়ে ফরেন্সিক রিপোর্টের জন্য বডিটার পোস্টমর্টম করাতে দেয়। ফাহিম, অনেক আরও কয়েকজন পুলিশ মিলে পুরো পার্কটার আশেপাশে এরিয়া চিরুনি তল্লাশি চালাতে থাকে। লাশের পোস্টমর্টম করছে ডাক্তার, আর সাবির আর রাইসা বাইরে বসে আছে। সাবির চুপটি মেরে বসে আছে। স্যার, একটা কথা বলবো? বলো। মেয়েটাকে আপনি চেনেন তাই না? চিনি, তুমিও চেনো। কিভাবে স্যার?
আজ সকালের কেসটা সলভ করে ফেরার পথে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, মনে আছে? ওই অ্যাক্সিডেন্টের জন্য যে মেয়েটা দায়ী ছিল, এটা হয়তো সেই মেয়েটাই। আপনি কিভাবে শিওর যে এটাই বোরকাওয়ালির মেয়েটা? বস্তাতে একটা ব্যাগ দেখেছিলে চামড়ার, ওই ব্যাগটা আমার খুব চেনা। এরপর সাবির রায়শাকে সবটা খুলে বলে কিভাবে ব্যাগটা চুরি হয়, সাবির কিভাবে তা ফিরিয়ে আনে, আর মেয়েটা কিভাবে সাবিরকে ভুল বোঝে। স্যার, পোস্টমর্টম কমপ্লিট। সাবিরের কথা বলাও শেষ আর মেয়েটির পোস্টমর্টমও। সাবিরের দিকে রিপোর্টটা এগিয়ে দেয় ডাক্তার আর বলতে থাকে, স্যার, মেয়েটির মৃত্যু খুব করুণ মৃত্যু ছিল। এর মাধ্যমে এটা বোঝা যায় খুনিরা খুবই ডেঞ্জারাস। এছাড়া আর কিছু? হ্যাঁ স্যার, মেয়েটিকে রেপ করার আগে কোকেন খাওয়ানো হয়েছে। সাবিরের রাগে চোখ মুখ লাল হয়ে গেছে। খুব বাজে ধরনের রাগ হচ্ছে সাবিরের। ওর রাগের সময় মাথা ঠিক থাকে না, যা কিছু করে ফেলতে পারে সে। সাবির রিপোর্টটা হাতে নিয়ে বেরিয়ে যায়, গাড়িতে গিয়ে বসে আর গাড়ি স্টার্ট দেয়। তারপর রায়েশা বলে ওঠে, স্যার কোথায় যাচ্ছেন? জানি না, চাইলে আসতে পারো। রায়েশা গাড়িতে গিয়ে উঠে বসে আর সাবির গাড়ি চালাতে থাকে। সাবির ফাহিমকে ফোন দেয়। হ্যালো ফাহিম, প্রমাণ কত দূর পেলে? স্যার, কিছুই পাইনি। মেয়েটাকে এখানে মারা হয়নি, লাশটাকে অন্য কোথাও থেকে আনা হয়েছে। আর পার্কের সিসিটিভিতে কিছুই দেখা যাচ্ছে না, কেবল দুইটা হাইস গাড়ি দেখা যাচ্ছে। নাম্বার দেখা যাচ্ছে? না স্যার, নাম্বার দেখা যাচ্ছে না। সাবির পার্কে চলে যায়। কিছু না কিছু প্রমাণ পেতেই হবে। একটা মেয়েকে এভাবে জানোয়ারের মতো ধর্ষণ করে গেল আর পুলিশ কোনো প্রমাণ পাচ্ছে না। হঠাৎ সাবিরের মাথা কাজ করতে শুরু করে। ফাহিম, ওই এলাকায় সিসিটিভি আছে? হ্যাঁ স্যার, আবাসিক এলাকা, তাই মোটামুটি সব জায়গাতে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। সব কয়টা বাড়ির সিসিটিভি ফুটেজ চেক করা হয়, কিন্তু গাড়িগুলোর কোনো নাম্বার প্লেট দেখা যায় না। খুব দ্রুত চালিয়ে গেছে সেই গাড়িগুলো। আর একটা বাড়ির ক্যামেরায় গাড়ির নাম্বার ধরা পড়ে, কিন্তু জানা যায় নাম্বার প্লেটটা ভুয়া। অনুসন্ধান চলতে থাকে। প্রায় ভোর হতে চলেছে। সাবির, ফাহিম, রাইসা, অনিক সহ সবাই অতন্দ্রভাবে ডিউটি করে চলেছে। ভোর হয়ে এসেছে প্রায়। ফজরের আজান দিলে সাবির একটা মসজিদে ঢুকে যায়। অজু করে নামাজে দাঁড়িয়ে যায় সাবির। নামাজ পড়ে দোয়া করে যেন মেয়েটার খুনিকে ধরতে পারে সে। মেয়েটার খুনিকে ধরার কোনো প্রমাণ যেন সে পায়। মসজিদ থেকে বেরিয়ে সাবির গাড়িতে উঠে নিলে ফোনটা বেজে ওঠে। হ্যালো ফাহিম, বলো। স্যার, গাড়িগুলোকে পাওয়া গেছে। সাবির উপরের দিকে তাকিয়ে আল্লাহকে শুকরিয়া জানায়। হ্যাঁ ফাহিম, আমি আসছি। ফাহিম এবং বাকিদের কাছে পৌঁছে যায় সাবির। একটা বিশাল ফার্ম হাউসের সামনে দাঁড়িয়ে আছে সবাই। একটু আড়াল হয়ে আছে যাতে কেউ সন্দেহ না করে। স্যার, এবারের বাইরে ট্রাফিক ক্যামেরা ধরা পড়েছে। এই বাড়িতে গাড়ি দুটো ঢুকেছে। ওকে ওকে, বাড়িটাকে ঘিরে ধরো। সাবির বাড়ির গেটে কোনো দারোয়ান দেখতে পায় না। সুবিধাই হয়েছে। অনিক, তুমি পিছনের দিক দিয়ে যাও। আর ফাহিম, তুমি কয়েকজন কনস্টেবল নিয়ে যাও। আর রাইসা, তুমি আমার সাথে আসো। বাড়ির ভিতরে ঢুকে পড়ে সাবির। আর ভিতরটা খুবই নির্জন, কোনো কোলাহল নেই। এখনো সকাল হয়নি তেমন, কেবল সূর্যিমামা বেরিয়ে এসেছে আলোর রেখা নিয়ে। গেট খোলাই ছিল। সাবির আর রাইসা আওয়াজবিহীন পায়ে ভেতরে ঢোকে। চারিদিকে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে। আর বাড়িটা খুবই বড়। ভেতরের জিনিসপত্রগুলো খুবই দামি। মনে হয় কোনো বড়লোক বাপের বখাটে সন্তান। ভেতরে ডাইনিং রুমে তিনজনকে দেখতে পায় সাবির আর অনেক উপরতলায়। আপনারা হয়তো ভাবছেন যে ওরা অ্যাটাক করলো না কেন। ওদের সবার এখনো নেশা কাটেনি, খুব বেশি নেশা করে ফেলেছে। আর একজন তো টেবিলে পড়ে আছে, নাকে মুখে এখনো কোকেন লেগে আছে। সব কয়টার হাতে হ্যান্ডকাপ পরিয়ে সাবির ওদের মুখে পানি ছিটিয়ে দেয়। সব কয়টার হুঁশ ফিরে আসে। একটা এখনো ঝিমোচ্ছে। তখনই একটা বকাটে ছেলে বলে উঠল, সালাম স্যার, এত সকালে আমাদের এখানে খোঁজ টোজ লাগবে নাকি? সাবির রাগমাখা মুখ নিয়ে ফাহিমের দিকে তাকায়। আরে স্যার, লজ্জা পাবেন না, ওদেরও দিব। আমরা সবাইকে দিই, কাউকে নিরাশ করি না। সাবিরের মুখে একটা জোরে লাথি মারে আর তার নাক দিয়ে গল গল করে রক্ত বের হতে থাকে। ওই শালা, তোর সাহস কি করে হয় আমাকে মারার? তুই জানিস আমি কে? তোরা কে কি সেটা জেনে আমার কোনো লাভ নেই, কিন্তু তোদের দিয়ে আমার অনেক কিছু আছে। বল, কালকে ওই মেয়েটাকে কে দর্শন করেছিস? স্যার, কোনো মেয়ের সাথে কথা বলছেন? কিছু বুঝতে পারছি না। অনেক, ওকে বুঝাও তো। বলার সাথে সাথেই অনেক ছেলেটার পাশে একটা গুলি চালায়। স্যার স্যার, কি করছেন? মেরে ফেলবেন নাকি? ওরা খুব পস্তাবে রায়হান। ওদের ব্যাপারে ড্যাডি যদি জানতে পারে, ওদের বংশ নির্বংশ করে দিবে। বল, মেয়েটাকে কেন মেরেছিস? আরে স্যার, আপনাদের কাছে আর কি লুকাবো? কালকে আমাদের এক ছোট ভাই বলল কোন মেয়ে নাকি ওকে রাস্তায় অপমান করেছে।
আমরা ভেবেছিলাম মেয়েটাকে একটু ওয়ার্নিং দেব, কিন্তু মেয়েটার বান্ধবী রাজকে থাপ্পড় মেরে বসলো। রাজ তখন নেশায় ছিল, তাই মাথা গরম করে দুটোকে তুলে নিয়ে আসে। দুটো মেয়ে মানে? আরে স্যার, একটু অপেক্ষা করুন, বলতেছি। ওদের লিডার রাজ বলতে শুরু করলো, ওরা দুজন ছিল স্যার, একজন বোরকা পরা আর একজন নর্মাল ড্রেসে। বুরকা আলীকে মেরেছিস নাকি ওর বান্ধবীকে? স্যার আমরা তো মারতে চাইনি, কিন্তু কি করব বলেন, মেয়েটা খালি কান্না করছিল, বলছিল ছেড়ে দিতে, বাসায় চলে যাবে। একবার ভাবলাম ছেড়ে দিই, কিন্তু স্যার ওর ফিগারটা দেখে আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। প্রথমে আমি, তারপর ওরা তিনজন পর্যায়ক্রমে ধর্ষণ করি। সাবির রাজের মুখে একটা লাথি মারে। তোরা মানুষ না জানোয়ার? তোদের মেয়েটাকে দেখে একটুও মায়া দয়া হলো না? তোর মা বোনের সাথে যদি কেউ এরকম করতো তখন তোর কেমন লাগবে? অফিসার মুখের ভাষা ঠিক কর। হায় রে ভালো মানুষ রে, তুই যাকে দর্শন করেছিস সেও তো কারো না কারোর বোন, আবার কারোর সন্তান। তাহলে কাজটা করার আগে একবারও ভেবে দেখলি না অন্যজনকে কি করেছিস? ওইটা তো নেখা, খালি কান্না করে, বোরকা খুলতে পারলাম না, চিল্লাচিল্লি করছিল। আর ওইসব গেম মেয়েদের প্রতি রুচি আসে না, তাই ওইটাকে সিঁড়ি করে বেঁধে ফেলে রেখেছি। রাইস আর ফাহিমকে ইশারা করে সাবির সিঁড়ির ঘরে যাওয়ার জন্য। আর এদিকে গুন্ডাদের লিডার রাজ বলতেছে, স্যার মেয়েটাকে নিয়ে যাবেন? তোর কি মনে হয় তোর কাছে রেখে যাব এনজয় করার জন্য? আচ্ছা নিয়ে যান, কিন্তু দেখবেন যাতে কাউকে কিছু না বলে। আপনি আপনার মুখ বন্ধ রাখতে কত নেবেন? 5 কোটি, 10 কোটি? কি হবে না তো 20 কোটি? দেখাচ্ছি তো টাকা গরম। সাবির কথাটি মনে মনে বলল, ওই মেয়েটার লাশ কোথায়? ওইটাকে তো স্যার পার্কে ফেলে এসেছি। রাইস আর অনিক ওপর থেকে বোরকাওয়ালিকে নিয়ে আসে। বোরকাওয়ালিকে অক্ষত দেখে সাবিরের মুখে হাসির রেখা ফুটে ওঠে। বোরকাওয়ালি এখন অজ্ঞান, কিন্তু অন্যদিকে ওই মেয়েটা অর্থাৎ বোরকাওয়ালির বান্ধবীর কথা ভেবে সাবিরের পায়ের তালু থেকে মাথা পর্যন্ত রক্ত উঠতে থাকে। এদেরকে তো শাস্তি দিতেই হবে, এ নিশ্চয়ই কোনো ক্ষমতাশীল লোকের ছেলে, তাই একে জেলে দিলে কিছুদিনের ভেতরেই বেরিয়ে আসবে, তাই একে অন্য উপায়ে সাহায্য করতে হবে। সাবির কথাটি মনে মনে বলল, চল আমাদের সাথে, আমাদেরকে দেখিয়ে দিবি ওই মেয়েটাকে কোথায় ফেলেছিস। চলুন স্যার, আপনি খুব ভালো, আপনার সন্তুষ্ট করার দায়িত্ব আমাদের। আমি তো সন্তুষ্ট হবই, আর তোদেরও সন্তুষ্ট করব। মানে কি স্যার? মানে তোদের বেকসুর খালাস করে দেব, মুক্ত করে দিব পৃথিবী থেকে। রাজসহ সবাইকে সাথে নিয়ে গেল সাবির। ফাহিম, অনিক, রাইসা সহ সবাই তাকিয়ে আছে সাবিরের দিকে, কেননা ওই মেয়েটির লাশ তো পাওয়া গেছে। তাহলে কি করতে চলেছে সাবির এদের দিয়ে? আর সাবির এদের সাথে এত তাল মেলাচ্ছে কেন? সাবিরও কি তাহলে অন্য পুলিশদের মতো? সাবির চারজনকেই গাড়িতে তুলে নেয় আর বোরকাওয়ালিকে আরেকটি গাড়িতে করে রাইসার সাথে ওর বাড়িতে পাঠিয়ে দেয়। ওদের চারজনকে নিয়ে একাই চলে যায় সাবির। সন্ধ্যাবেলা সাবির বোরকাওয়ালিকে দেখতে রাইসাদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। রাইসা বারান্দা দিয়ে সাবিরকে দেখতে পায়। তখন রাইসা সাবিরের কাছে গিয়ে বলল, স্যার বাইরে দাঁড়িয়ে আছেন কেন? ভেতরে আসুন। আরে এমনি দাঁড়িয়েছিলাম। সাবির ভিতরে যায় বোরকাওয়ালিকে দেখতে। বোরকাওয়ালি অরিজিনাল নাম তানিয়া, সেটা রাইসা সাবিরকে বলল। সাবির গিয়ে তানিয়ার বিছানার পাশে বসে। তানিয়াকে যখন এখানে আনা হয় তখনও অজ্ঞান ছিল, প্লাস ওর জ্বর ছিল। জ্বর অবশ্য এখন একটু কমে এসেছে। রাইসা সাবিরের জন্য কফি আনতে যায়। সাবির বসে বসে তাকিয়ে আছে তানিয়ার দিকে। কখনো চেহারাটা ভালো করে দেখেনি। খুব মিষ্টি একটা চেহারা, দুধে আলতা গায়ের রং, চুলগুলো হালকা কোকড়ানো। সাবির ওর দিকে তাকিয়ে থাকতে থাকতে যেন ওর চেহারার একটা মায়ায় পড়ে যাচ্ছিল, যে কেউ এর প্রেমে পড়ে যাবে। সাবির ক্রমশ গোলাপি ঠোঁট জোড়ার দিকে আকৃষ্ট হতে থাকে। হঠাৎ তানিয়ার ঘুম ভেঙে যায়। সাবিরের চোখ দুটি এখন ঠিক ওর মুখের ওপর। তানিয়া চোখ খুলেই সাবিরকে দেখে অনেকটা চমকে ওঠে। সাবিরকে দেখে তানিয়া চিৎকার দিয়ে ওঠে। এইদিকে রাইসার কফি বানানো শেষ, তাই রাইসা কফি নিয়ে রুমে আসছিল। ঠিক তখনই চিৎকার শুনতে পায়। কি হয়েছে তানিয়া, চিৎকার করছো কেন? এই চোর এখানে কি করছে? কে চোর? কোথায় চোর? এই তো সামনে বসে আছে। তখনই সাবির বলে ওঠে, আমাকে বলছে রাইসা। এটা বলে সাবির রাইসার দিকে তাকিয়ে একটা ভ্যাবলা মার্কা হাসি দিল। স্যার আপনি চোর হতেন যাবেন কেন? 1 মিনিট, আপনি এই চোরকে স্যার বলছেন কেন? তানিয়া তখন থেকে দেখছি তুমি স্যারকে চোর চোর বলছো। তুমি জানো উনি কে? না, সেটাই তো জানতে চাইছি। কমিশনার অফ পুলিশ। এই চোর নাকি পুলিশ কমিশনার? আপনি খুব ভালো মজা করতে পারেন ম্যাডাম। সাবির আর রাইসা চোখ ছোট ছোট করে তানিয়ার দিকে তাকিয়ে আছে। হঠাৎ রুমে ইন্সপেক্টর অনিক আসলো এবং বলতে লাগলো, স্যার আপনাকে বড় স্যার ডাকছেন। আচ্ছা তুমি যাও,
গাড়ি রেডি করো, আমি আসছি। তানিয়া এখন হয়তো বুঝতে পেরেছে যে রাইসা মজা করেনি, সাবির আসলেই পুলিশ কমিশনার। স্যার, ও স্যার, আমাকে না মাফ করে দিন। আমি বুঝতে পারিনি যে আপনি কে। আপনাকে না চিনে ওই দিন আপনাকে অপমান করলাম। আজ আপনি আমায় বাঁচালেন। প্লিজ স্যার, মাফ করে দিন। ইটস ওকে, আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন, এটাই অনেক। আচ্ছা স্যার, আমার বান্ধবী কোথায়? ও কেমন আছে সেটা তো জানতে পারলাম না। সাবির রাইসার দিকে তাকায় এবং ইশারায় জিজ্ঞাসা করে কি করব। রাইসা সব কথা বলে দিতে বলে। আপনার বান্ধবীকে দেখবেন? অবশ্যই স্যার, ওর এই দুনিয়াতে আমি ছাড়া কেউ নেই। ও এতিম আর আমিও এতিম। সাবির তানিয়াকে সাথে নিয়ে গাড়িতে বসে আছে আর বড় স্যারের অফিসে যাচ্ছে। স্যার, আসতে পারি? আসো। স্যার, আমাকে ডেকেছেন কেন? তুমি কি জানো যে শহরের টপ বিজনেসম্যান আলতাফ চৌধুরীর ছেলে সহ আর কয়েকজন নামি দামি লোকের 3 জন ছেলে সহ 4 জনকে খুঁজে পাওয়া যাচ্ছে না? না স্যার, মাত্র জানতে পারলাম। কোথায়, কিভাবে? আমি জানি না যে এতে তোমার হাত আছে কিনা, তবে ওদের খুঁজে বের করার ব্যবস্থা করো। ওকে স্যার। তুমি এখন আসতে পারো। সাবির তানিয়াকে নিয়ে হাসপাতালে যায়। হাসপাতালে কেবিন ওয়ার্ড পেরিয়ে ওকে মর্গে নিয়ে যায়। স্যার, এখানে কেন? তোমার বান্ধবীকে দেখবে না? হ্যাঁ স্যার, অবশ্যই, কিন্তু মর্গে কেন? প্লিজ নো মর। এই কথা বলেই একটা ডয়ার খুলে দেয় সাবির। তাতে ছিল সেই মেয়েটির লাশ। লাশ দেখে তানিয়া যখন বুঝতে পারলো এটা তার বান্ধবী, তখনই তানিয়া চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেল। সাবির ওকে কোলে তুলে নিয়ে গাড়িতে বসায়, চোখে মুখে পানি ছিটিয়ে দেয়। তানিয়ার জ্ঞান ফিরে আসে, কিন্তু তানিয়া কোনো কথা বলছে না, চুপ করে আছে আর ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। তানিয়া, এই তানিয়া, আপনি প্লিজ কাঁদবেন না। তানিয়া সাবিরকে জড়িয়ে ধরে জোরে শব্দ করে কাঁদতে থাকে আর বলতে থাকে, স্যার, ওর কি দোষ ছিল বলতে পারেন? আমি ওই লোফারটাকে শাস্তি দিলাম, আর তার শাস্তি আমাকে না দিয়ে ওকে কেন দিতে গেল বলতে পারেন স্যার? ও আর আমি এতিমখানায় মানুষ হয়েছি। ওর কোনো শত্রুতা ছিল না কারোর সাথে। ও চাইতো পড়ালেখা করে ডাক্তার হবে, মানুষকে ফ্রিতে সেবা করবে। আজ ওর প্রাণ আর ইজ্জতটা ফ্রিতে চলে গেল। স্যার, ওই জানোয়ারদের সবচেয়ে কঠোর শাস্তি দেবেন। ওদের শাস্তি দেখে যেন শয়তানরাও আত্ম কেঁপে ওঠে। ওদের তো শাস্তি দেয়া শেষ। মানে কি বলছেন স্যার? এই যে দেখো। দেখো বলে সাবির মোবাইলে খবরের চ্যানেলটা বের করে দেয়। হেডলাইনে লেখা, বুড়িডাঙ্গায় 4 যুবকের লাশ। সাংবাদিক বুড়িডাঙ্গা থেকে 4 অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার। সবার চেহারা নষ্ট করে দিয়েছে খুনি। এদের সবার পুরুষাঙ্গ কেটে দিয়েছে খুনি, বদলা নিতে কিংবা কোনো শত্রুতার জেদ ধরে এমনটা করেছে বলে সবার ধারণা। ওদেরকে আপনি মেরেছেন? আমার নজরে এরা সবাই দেশের কীট, আর এদের একটাই শাস্তি, সেটা হলো মৃত্যুদণ্ড। আমি অনেক খুশি হয়েছি এই খবরটি দেখে। আচ্ছা তানিয়া, আপনাকে এখন আমি রাইসার বাসায় দিয়ে আসি। আমাকে এখনই হয়তো কল দিবে বড় বড় অফিসাররা। আচ্ছা, আমি একাই যেতে পারবো, আপনাকে কষ্ট করতে হবে না। দরকার নেই বলে সাবির গাড়ি স্টার্ট দেয়। আচ্ছা তানিয়া, আপনার আপন বলতে কেউ নেই? না স্যার, আমার এ দুনিয়াতে আপন বলতে কেউ নেই। ছোটবেলা থেকে অনাথ আশ্রমে মানুষ হয়েছি। কোনো ভালোবাসার মানুষ মানে এ যুগে তো এটা নর্মাল ব্যাপার। আমি প্রেম ভালোবাসায় বিশ্বাস করি না। আমি যদি কাউকে ভালোবাসি সেটা কেবল আমার হাজবেন্ডকেই বাসবো, বিয়ের পর। সাবির গাড়ি চালাতে থাকে আর কি যেন ভাবতে থাকে। তানিয়ার মনেও কিছু চলছে। গাড়িটা থামিয়ে সাবির তানিয়াকে বলে উঠল, তানিয়া নেমে পড়ুন, আমরা চলে এসেছি। ও হ্যাঁ, নামছি। তানিয়া। হ্যাঁ বলুন, কিছু বলবেন? এটা রাখুন, কিছু লাগলে আমাকে জানাবেন। একটা ফোন এগিয়ে দিয়ে কথাটা বলল সাবির। আচ্ছা ঠিক আছে বলে ফোনটা নিয়ে নেয় তানিয়া। সাবির গাড়ি ঘুরিয়ে চলে যায়। তখন সাবিরের ফোনটা বেজে ওঠে। হ্যালো স্যার, বলুন। তুমি খবর শুনেছো? হ্যাঁ স্যার, আমি সেখানেই যাচ্ছি। কেসটার স্পিড বাড়াও, আমি খুব শীঘ্রই একটা রিপোর্ট চাই। ওকে স্যার। বলে সাবির ফোনটা কেটে দেয়। এর মধ্যে সাবির লাশগুলো যে হাসপাতালে রাখা হয়েছে সেখানে চলে যায়। ফাহিম, অনেক, রাইসা সহ সাবিরকে স্যালুট দেয়। ওদের চোখে সাবিরের জন্য একটা আলাদা রেসপেক্ট দেখতে পায় সাবির। স্যার, আমি জানতাম আপনি অন্য পুলিশদের মতো না। আমি জানি,
আপনারা আমাকে দুর্নীতিবাজ মনে করেছিলেন, কিন্তু আমি ওই রকম না। আর এই কেসের কথা আমাদের বাইরে যেন আর কেউ না জানতে পারে। স্যার, এটা নিয়ে আপনি ভাববেন না, জীবন চলে গেলেও কেউ জানবে না। অ্যাসিস্ট্যান্ট কমিশনার কই? ওকে এখানে ডাকো। কিছুক্ষণের ভেতরেও চলে আসে। সাবির বলতে থাকে আর রাহুল সেই অনুযায়ী লিখতে থাকে। রাত 2টার সময় পোস্টমর্টম কমপ্লিট হয়। সাবির বড় অফিসারকে ফোন দিয়ে বলে, স্যার, আপনি যে 4 জনের কথা বলেছিলেন এই 4 জনই তারা। ওকে, গুড। ফাইল রেডি করো। স্যার, সকালে পেয়ে যাবেন। সকালে সাবির ওই লাস্ট চারটার অভিভাবকদের খবর দেয়। 8টা গাড়ি আছে কমিশনারের অফিসের সামনে। গাড়ি থেকে 4 জন বিখ্যাত বিজনেসম্যান বেরিয়ে এসে অফিসে ঢোকে। স্যার, আমার ছেলেকে কে খুন করেছে? সেটা বলতে পারছি না, কিন্তু ওদেরকে যে মেরেছে খুব বাজেভাবে মেরেছে। কে স্যার? সেটা আমরা জানি। ছেলেগুলো কত ভালো ছিল, ওদের সাথে কার শত্রুতা থাকতে পারে? আচ্ছা, আপনারা লাশগুলোকে নিয়ে কবর দেওয়ার ব্যবস্থা করুন। বাইরে অ্যাম্বুলেন্সে লাশ রাখা আছে। সবাই বেরিয়ে গেল। সাবির বাইরে যায় আর 4 জনকে ডাকে। আপনারা শুনুন, আপনাদের মেয়েদের যদি কেউ বাজেভাবে দর্শন করে আর আপনি জানতে পারেন কে করেছে, তাহলে আপনারা কি করবেন? জানি মেরে দেবো কুত্তর বাচ্চাকে। আমিও তাই করেছি। বলেই সাবির চলে আসে। ওরা বুঝতে পেরে গেছে সাবিরই যা করার করেছে। লাশগুলো নিয়ে চলে যায় ওরা। বিকেলে সাবির বেরিয়ে যায় তানিয়ার সাথে দেখা করার জন্য। হঠাৎ একটা ফোন আসে। কি কমিশনার সাহেব, কি ভাবছেন আপনাকে এমনি এমনি ছেড়ে দেব? আমার ছেলের মৃত্যুর বদলা আমি নিয়েই ছাড়বো। বলেই ফোনটা কেটে দেয়। সাবির জানে যে পুলিশের চাকরি করা আর মৃত্যুকে সাথে নিয়ে ঘোরা একই কথা। সাবির এসব ভয় পায় না। সাবির এসব তোয়াক্কা না করে তানিয়াদের বাড়ি মানে রাইসের বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে আছে। হঠাৎ একটা বাইক এসে প্রচন্ড স্পিডে সাবিরের বুকে ছুরি মারতে গেলে সাবির ঘুরে যায় আর সেটা তার হাতে লাগে। হাতটা অনেকটা কেটে যায়। তানিয়া বারান্দায় এসে এই দৃশ্য দেখতে পেয়ে ছুটে আসে। সাবিরের হাত দিয়ে প্রচুর রক্তক্ষরণ হচ্ছে। হাতের অনেকটা অংশ কেটে গেছে। তানিয়া তাড়াহুড়ো করে সাবিরের কাছে আসতে গিয়ে সাবিরের সামনে থাকা একটা ইটের টুকরোর সাথে হোঁচট খেয়ে সে সোজা সাবিরের উপরে গিয়ে পড়ে। তানিয়া পড়ার সময় চোখ বন্ধ করে নিয়েছিল। চোখ খুলে দেখে সাবিরের উপর লেপ্টে আছে আর ওর ঠোঁট দুটো সাবিরের ঠোঁট দুটোর সাথে লেগে আছে, ঠিক অনেকটা লিপ কিস করার মতো। তানিয়া ধ্যান ভাঙলে সাবিরের হাতে রক্তের দিকে তাকায়। তাড়াতাড়ি উঠে পড়ে এবং সাবিরকে নিয়ে ভিতরে চলে আসে এবং সাবিরের সেবা করতে থাকে। সাবির সেবা করতে করতে তানিয়া বলে উঠল, আপনি শুধু শুধু আমার জন্য নিজের জীবনকে ঝুঁকিয়ে ফেলছেন। কে বলেছে আমি নিজের জীবনকে ঝুঁকিতে ফেলেছি? আমি তো আমার জীবনকে বাঁচাইছি। মানে আপনার জীবন মানে? অনেক লম্বা কাহিনী তানিয়া, তোমাকে পরে একদিন সব বলবো। আচ্ছা, বাইকে কে ছিল যে আপনাকে আক্রমণ করলো? যাদের মেরেছি তাদের লোক হতে পারে, কিংবা আমার পুরনো শত্রুদের মধ্যেও কেউ হতে পারে। আপনার এত শত্রু? কেউ অনেক শত্রু। আচ্ছা, আমি তাহলে আজ আসি, আর 2 জন পুলিশ পাঠিয়ে দিতেছি, ওরা তোমাকে প্রোটেকশন দিবে। বলে সাবির বেরিয়ে চলে আসে। সাবির ফোন বের করে কাকে যেন ফোন দেয়। হ্যালো, তুই জানিস একটু আগে আমার উপরে অ্যাটাক হয়েছিল। কি? কে করেছে এটা? আমি জানি না রে, তবে বাইকার ছিল। আলপাতের লোক নাকি অন্য কেউ? সেটা বলতে পারবো না, কিন্তু আলতাফ যদি আমার আসল পরিচয় জেনে যায় তবে কিন্তু সমস্যা হবে। আমাদের মিশন শুরু হবার আগেই শেষ হবে। সেটা নিয়ে তুই ভাবিস না। যতদিন পুলিশের ছদ্মবেশে আছিস ততদিন কেউ তোকে চিনবে না। আর ভাবির কি খবর, তোকে চিনতে পেরেছে? না রে, এই কত বছর পর খুঁজে পেলাম, এখন আবার আমাকে চিনে না। দুঃখ করিস না, ভাবিকে যখন একবার পেয়েছিস সব ঠিক হয়ে যাবে। ফোন কেটে গেছে। সাবির কমিশনার অফিসে চলে আসে। এসে কিছু পুলিশ পাঠায় তানিয়ার কাছে। সাবির বলে দেয় কিভাবে হামলা হয় ওর ওপর। রাইসা সাবিরকে সাবধানে থাকতে বলে। সাবির রাতে বাসায় যায়। কারেন্ট নেই বাসায়। দরজা ধাক্কাচ্ছে সাবির, কিন্তু কেউ দরজা খুলে দিচ্ছে না। সাবির আরো কয়েকবার দরজা বাড়ি দেয়, কিন্তু কেউ খুলে দেয় না। সাবিরের টেনশন বাড়তে থাকে যে কেউ আবার কিছু করে দেয়নি তো। সাবির পিছনে যায় রানিং নিয়ে দরজা ভাঙবে বলে, কিন্তু তার আগেই মিতা দরজা খুলে দেয়। মিতার চেহারা দেখে সাবির ভয়ে চিৎকার করে দেয়, আরে মিতা তুই? আমি তো ভাবছিলাম পেতনি টেতনি হবে হয়তো। আরে ভাই, তুমি আমার পেতনি বলতে পারলা? মুই কতগুলো করি দেখছো, চেহারায় পেস্ট ক্রিম মাখাইছি। কিসের গুলো? তুই গ্লু বলতে চাইছিস? হ্যাঁ, ওইটাই। আচ্ছা, বাদ দে এসব। বাবা কই? রুমে ঘুমিয়ে আছে। আমি অনেক বইলা খাওয়াইছি। আচ্ছা, তাড়াতাড়ি খাবার রেডি কর, আমার অনেক ক্ষুধা লাগছে।
মিতা খাবার বের করে দিল। সাবির খেয়ে নেয়। এক সময় সাবিরের মাও ছিল, একটা ছোট্ট বোনও ছিল, কিন্তু এক দুর্ঘটনায় মারা গেছে। কিন্তু সেটা দুর্ঘটনা ছিল না, ছিল একটা অনেক বড় চক্রান্ত, যেটার বদলা সাবির নিবে যে কোনো মূল্যে। সকালে সাবির নিজের কাজে যায়। আজকাল সাবিরের কাজে মন বসে না। মাথায় শুধু একটা চিন্তাই ঘুরঘুর করে, আর সেটা হলো তানিয়ার চিন্তা। অফিসে বসে বসে কিছু পুরনো কেসের ফাইল ঘাঁটছিল সাবির। তাতে একজন আসামির ছবি দেখতে পায়। একটা জিনিস সাবিরের চোখে পড়ে যায়, স্টিফেন নামের এক আন্ডারওয়ার্ল্ড ডনের ছবি। তার গলায় একটা ট্যাটু। সাবিরের চেনা চেনা লাগে। একটা ত্রিকোণা ইগলের মাঝে একটা ধারালো ছুরির নকশা। সাবিরের ছোটবেলায় সেই দিনের কথা মনে পড়ে যায়। দিনটা ছিল 1 বৈশাখ। সাবিরের বাবা একজন ম্যাজিস্ট্রেট ছিলেন, আর ওর মা ছিলেন একজন জজ। সাবিরের মা, ওরা 2 ভাই বোন। সেই দিন তার মার সাথে মেলায় যাবে, তাই তারা গাড়িতে করে বের হয় মেলার উদ্দেশ্যে। ওরা তখন ওদের নানুর বাড়িতে ছিল, তাই গ্রামের মেলায় যাবে। গাড়ি চলছিল ঠিক মতো, কিন্তু হঠাৎ ড্রাইভার বলল যে গাড়ির ব্রেক কাজ করছে না। সবাই অনেক ভয় পেয়ে গেল। সাবিরের মা সাবিরকে এবং ওর বোন মোহিনীকে বাঁচানোর জন্য চিন্তিত হয়ে পড়লেন। গাড়ি অনেক বেগ পেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটা বড় গাছের সাথে বাড়ি খায়, কিন্তু সাবির বাদে বাকি সবাই অজ্ঞান হয়ে যায়। সাবির গাড়ি থেকে নেমে যায় এবং ওর মা এবং ওর বোনকে টেনে বের করার চেষ্টা করে, কিন্তু বেচারা জানতো না যে তারা আর এই দুনিয়ায় নেই। অনেক চেষ্টার পর যখন সাবির ব্যর্থ হলো, তখন গাড়ির পাশে বসে পড়ল। সাবির হঠাৎ একটা ঘড়ির মতো টিক 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 শব্দ শুনতে পেল। আওয়াজটা গাড়ির নিচ থেকে আসছিল। সাবির ঝুঁকে দেখে একটা বোম। সাবির বোম চেনে। একটা লাঠি আনতে গেল বোমটাকে বের করার জন্য, কিন্তু তখনই একটা প্রচণ্ড শব্দে বিস্ফোরণ হলো। সাবির তাকিয়ে দেখলো সাবিরের মা বোন সহ গাড়িটা ওপরে উড়ছে আর আগুন জ্বলছে। সাবির মা বলে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেল। আশেপাশে সবাই বিস্ফোরণের উৎস খুঁজতে এসে সাবিরকে অজ্ঞান অবস্থায় আবিষ্কার করে। সাবিরকে নিয়ে হাসপাতালে ভর্তি করে আর পোড়া লাশগুলোকে কবর দেওয়ার ব্যবস্থা করে। সাবিরের বাবা খবর পেয়ে ছুটে আসেন। সবশেষে হাসপাতালে যান সাবিরের কাছে। সাবিরের তখন জ্ঞান ফিরে এসেছিল। সে তার রুমের বাইরে কারোর কথার আওয়াজ শুনতে পায়। সে তাকিয়ে দেখলো কেউ একজন ফোনে কথা বলছে। বস, এই মহিলাটা তো মারা গেছে, ওর একটা ছেলে বেঁচে আছে। না বস, ছেলেটা কিছু জানে না। সাবির শুধু একজনের কথাই শুনতে পাচ্ছে। ওপাশ থেকে কে কি বলছে সাবির সেটা শুনতে পাচ্ছে না। কিভাবে জানবে কি হয়েছে? সবই অ্যাক্সিডেন্ট ভেবেছে বলেই ফোনটা কেটে দেয়। সাবির অসুস্থ শরীর নিয়ে উঠে যায় দেখার জন্য যে অ্যাক্সিডেন্ট নিয়ে কে কথা বলছে। তখন জানলা দিয়ে সাবির একজন লোককে দেখতে পায়, যার গলায় এই ট্যাটু ছিল। সাবির সেই থেকে এই লোকের খোঁজ করছে, আর আজ পেয়েও গেল। লোকটাকে সাবিরের চাই, কিন্তু কোনো মানুষ একে 5 বছর যাবৎ দেখেনি। হয়তো বেঁচে আছে, কিন্তু সাবির ওকে বাঁচতে দেবে না, অনেক কঠিন মৃত্যু দেবে। সাবির ডিটেলগুলো প্রিন্ট করে নেয় আলাদাভাবে, কেননা এগুলো টপ সিক্রেট ফাইল। দুপুর হয়ে এসেছে, সাবিরের ক্ষুধা লেগেছে, তাই বাইরে যায় লাঞ্চ করতে। কিন্তু অফিসের বাইরে তানিয়াকে দেখতে পায়। আরে, আপনি এখানে কি করছেন? তেমন কিছু না, আপনার জন্য দুপুরের খাবার নিয়ে এসেছিলাম। কি? আমার জন্য খাবার নিয়ে এসেছেন? হ্যাঁ, এই যে। বলে টিফিন ক্যারিয়ারটা দেখালো তানিয়া। আসুন ভেতরে যাই বলে সাবির তানিয়াকে ভিতরে নিয়ে যায়। সাবির বসে আছে আর তানিয়া খাবার বেড়ে দিচ্ছে, কিন্তু সাবির তাকিয়ে আছে তানিয়ার দিকে। এই চেহারার দিকে হাজার হাজার বছর তাকিয়ে থাকলেও সাবিরের তৃষ্ণা মিটবে না। সাবিরের ভাবনা কাটিয়ে তানিয়া বলে উঠল, এই নিন, চোখ দিয়ে আমার চেহারা না খেয়ে খাবার খান। সাবির একটু লজ্জা পেয়ে নিচের দিকে তাকিয়ে বলে, আপনি আমার জন্য খাবার এনেছেন? কেউ দেখলে খারাপ ভাববে তো। যে যেভাবে ভাবুক, কিন্তু তাতে আমার কিছু যায় আসে না। আপনি ঠিক তো সব ঠিক। সাবির খাবার নিয়ে বসে আছে। ওর পছন্দের বিরিয়ানি রান্না করেছে তানিয়া, কিন্তু ও খাচ্ছে না। খাবেই বা কি করে, ওর তো হাত কাটা। আরে খাবার খাচ্ছেন না কেন? বিরিয়ানি পছন্দ না আপনার? হ্যাঁ পছন্দ তো, আমার ফেভারিট। কিন্তু আপনি জানলেন কি করে? ফাহিম ভাই বলেছে। কিন্তু আপনি খাচ্ছেন না কেন? সাবির ওর হাত তানিয়াকে দেখায়। এ মা, আপনার হাত কেটে গেছে। আমি তো ভুলেই গেছিলাম। দিন, আমি খাই দিই। সাবির কি বলবে ভেবে পায় না, কিন্তু ক্রাশের হাতে খাবার খাওয়া মন্দ না, তাই সাবির হ্যাঁ সূচক মাথা নাড়ায়। তানিয়া সাবিরকে খাইয়ে দিচ্ছে, আর সাবির বাচ্চাদের মতো চুপ করে খাচ্ছে। তানিয়া লক্ষ্য করে যে সাবির ওর দিকে তাকিয়ে আছে, আর ওর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। এ মা, কান্না করছেন কেন? খুব বেশি ঝাল হয়েছে বুঝি?
না, এমনি। এমনি তো কেউ কান্না করে না, নিশ্চয়ই কোনো কারণ আছে। আসলে আমার মা মারা যাওয়ার পর থেকে কেউ আমাকে নিজের হাতে খাইয়ে দেয়নি। বাবা কাজে বিজি থাকতো, আমার নিজের খাবার নিজেই খেতাম, আর আম্মু থাকতে প্রতিদিন আমাকে খাইয়ে দিত। তানিয়া হয়তো ভাবেনি যে এই ডিজিটাল যুগেও এমন কোনো ছেলে আছে যে নিজের মাকে এত ভালোবাসে। আচ্ছা কমিশনার সাহেব, আমাকে আপনার কেমন লাগে? হঠাৎ এরকম প্রশ্ন শুনে সাবিরের গলায় খাবার আটকে যায়। তানিয়া পানি এগিয়ে দেয়। আপনার মাথা ঠিক আছে? হ্যাঁ নিশ্চয়ই। কেন, আমাকে আপনার খারাপ লাগে? না, তেমন কিছু না, কিন্তু কিন্তু কি? কিছু না। সাবির খাওয়া শেষ করে তানিয়া সবটা গুছিয়ে চলে যায়, কিন্তু আসার সময় মুখে যে হাসিটা ছিল সেটা আর নেই। সাবিরের আর জবাব দেওয়া হলো না। সাবির ইনফরমার দ্বারা খবর পেয়েছে এখানেই আশেপাশে কিছুদিন ধরে স্টিফেনের লোকদের দেখা গেছে। সাবির ভাবে যেভাবেই হোক না কেন তাকে স্টিফেনকে খুঁজে বের করতেই হবে। সাবিরের জানতেই হবে কেন তার মাকে মারা হলো, আর এর বদলা তাকে নিতেই হবে। সাবির ছদ্মবেশে বেরিয়ে পড়ে ওদের খুঁজতে, আর আশেপাশে যেখানে যেখানে ওদের লোকদের দেখা গেছে সেই সব জায়গায় লোকজনদের জিজ্ঞাসা করতে থাকে ছবি দেখিয়ে। অনেক খোঁজার পরও সাবির কারো খোঁজ পায় না। সাবিরের মাথা ধরে যায় খুঁজতে খুঁজতে, তাই ও চা খাওয়ার জন্য একটা চায়ের দোকানে যায়। চা চেয়ে বসেছিল, সাইডে খামের ভিতর ছিল ছবিগুলো। হঠাৎ একটা বাতাসে সেই ছবিগুলো অনেক দূরে গিয়ে পড়ে। সেগুলো আনতে গেল সাবির, দেখতে পাই ছবিগুলো খাম থেকে বের হয়ে গেছে। ছবিগুলো একটা একটা করে সংগ্রহ করছিল সাবির। তখনই সাবিরের সাথে একটা লোকের ধাক্কা লাগে। সাবির ছবিগুলো তুলতে মনোযোগ দেয়, কিন্তু হঠাৎ একটা ছবি সাবিরের চোখে পড়ে যায়, যেটা একদম একটু আগে ধাক্কা খাওয়া লোকটার মতো দেখতে। সাবিরের বুঝতে বাকি নেই এটাই সেই লোক যাকে সাবির খুঁজছে। সাবির লোকটার পিছু নেয়। লোকটা হাঁটতে হাঁটতে রাস্তায় চলে আসে, সেখান থেকে একটা গাড়িতে উঠে পড়ে। সাবিরও পিছু নিতে থাকে। অনেক দূরে যাওয়ার পর সাবিরের সামনে থেকে গাড়িটা মিলিয়ে যায়। সাবির গাড়ি থেকে নেমে খুঁজতে থাকে চারিদিক। একটা হোটেলের সামনে দেখতে পায় লোকটাকে। লোকটা হোটেলে ঢুকে যায়, আর সাবিরও। একটা রুমে ঢুকছে লোকটি। সাবির দরজায় কান পাতে, কিন্তু কিছু শোনা যাচ্ছিল না। তাই সাবির কৌশলে দরজা খুলে ফেলে, কিন্তু ভেতরে ঢুকতেই দেখতে পায় লোকটা পিস্তল হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। লোকটা সাবিরকে দেখে ফেলেছে। তখন লোকটি সাবিরকে বলে উঠল, কে তুই? হ্যাঁ, এতক্ষণ ধরে পিছু নিচ্ছিস, এখানেও চলে এসেছিস? সামনে পিস্তল। তবুও সাবির বলতে থাকে, এমনিতেই আপনার পিছু নিচ্ছি না, আপনার বসের সাথে আমার একটা জিনিস নিয়ে ডিল করার ইচ্ছা আছে। কে আমার বস? আমি কারোর জন্য কাজ করি না। আর তুই কি ডিল করতে চাস? ড্রাগ ডিলিং, 200 কোটি টাকার। সাবির কথাটা মিথ্যা বলল। লোকটা কিছুক্ষণ সাবিরের দিকে তাকিয়ে থাকে, তারপর বলতে লাগলো, কি বিশ্বাস আছে তুই এর জন্য এসেছিস? আপনি বিশ্বাস করতে পারেন আমাকে, আমি অনেক বড় ড্রাগ ব্যবসায়ী, কিন্তু কিছু সমস্যার কারণে আমি মাল কিনতে পারছি না কারোর থেকে, তাই আপনার কাছে এসেছি। লোকটা হয়তো সাবিরের কথায় বিশ্বাস করতে শুরু করেছে, তাই পিস্তল নামিয়ে নেয়। আচ্ছা তুই এখন যা, কাল বসের কাছে নিয়ে যাবো তোকে। আচ্ছা ভাই, অনেক বড় উপকার করলেন। ফ্রিতে কিছু হয় না, কমিশন দিতে হবে। হ্যাঁ ভাই, অবশ্যই। আপনি আমার কাজটা করতে পারলে 10% কমিশন দিব আপনাকে। সাবির হোটেল থেকে বেরিয়ে যায়, একজনকে ফোন দেয়। হ্যালো, কালকে রেডি থাকিস, ওই শালাকে পেয়েছি। আমি তোকে ঠিকানা বলবো, তুই চলে আসিস। সাবির বাড়িতে চলে যায়, কিন্তু ভালো করে দেখে নাই কেউ পিছু নিচ্ছে নাকি। সাবির কি জিনিস, ওর উদ্দেশ্য কেউ জানে না, তার বাবাও না। শুধু একজন জানে, সেটা হলো যার সাথে ফোনে কথা বলল। সাবির গাড়ি নিয়ে কমিশনার অফিসে যাবে, তখনই একটা মেয়ে সাবিরের সাথে দেখা করতে আসে। সাবির মেয়েটিকে দেখে পুরোই অবাক। পুরনো স্মৃতিগুলো নাড়া দিয়ে ওঠে তার। 5 বছর আগে। তাহলে শুনুন, 5 বছর আগে সাবিরের জীবনে কি ঘটেছিল। কলেজের 2য় বর্ষের ছাত্ররা গেট ভাঙচুর করছে। তখনই কলেজের স্যার এসে বললেন, তোমরা কেন এমন করছো? ভাঙচুর করে কি হবে? তোমাদের নামে থানায় মামলা করতে বাধ্য হব। যা খুশি করেন, আমরা থামবো না। এর বিচার আমরা করেই ছাড়বো। আর 26 ভাই আসার আগ পর্যন্ত কেউ এখান থেকে বের হবে না, আপনিও না। তখনই গেটের বাইরে 20-25টার মতো বাইক আসে হর্ন বাজাতে বাজাতে। সবার সামনে একটা বাইক, পিছনে 4টে, আর তার পিছনে বাকি 20টা। গেটের সামনে পুরো জায়গাটা ব্লক হয়ে গেছে। প্রিন্সিপাল সহ কলেজের সব প্রফেসররা গেটের ভিতরে দাঁড়িয়ে আছে, আর গেট আটকে রেখেছে ছাত্ররা। তার মধ্যে সবার সামনে একটা বাইক থেকে একটা ছেলে নামলো। পরনে ছেঁড়া ফাটা প্যান্ট, জিন্স শার্ট আর কালো সানগ্লাস।
এই হচ্ছে সাবির, যার জন্য সবাই অপেক্ষা করছে। কলেজে স্টুডেন্ট ইউনিয়নের লিডার। একটা সিগারেট বের করে মুখে নিল সাবির, বাইকের সাথে হেলান দিয়ে সিগারেট টানছে। ভাই আপনি এসেছেন, এদের একটা ব্যবস্থা করুন। সাদ হচ্ছে ফার্স্ট ইয়ারের ছাত্র, সাবিরের বাম হাত, সেই লেভেলের তেরা। কাউকে টাইম দেয় না, সামনে যেই থাকুক না কেন সেটা পরে দেখে, আগে অ্যাকশন নেয়। কিন্তু সাবিরের কথার ওপর কোনো কথা বলে না। এতক্ষণে সাবির মুখ খুলল। সিগারেটে টান দিতে দিতে সাবির বলে, কি হয়েছে সেটা পুরোটা খুলে বল, বিস্তারিত। ভাই আপনার অনুপস্থিতিতে আমাদের ইংলিশ প্রফেসর দ্বিতীয় বর্ষে লিজাকে একা পেয়ে রেপ করতে চেয়েছিল, কিন্তু তার আগেই আমরা কয়েকজনকে ধরে ফেলি এবং পিটিয়ে গাছের সাথে বেঁধে রেখেছি। এখন কি করব বলেন ভাই? ওকে তো মেরেছিস, তো এখন পুলিশে দিয়ে দে। ভাই ওকে মেরে ফেলা উচিত। চাঁদ, আমি যা বলছি তাই কর। মেয়েটির কোনো ক্ষতি হয়নি, তাই জেলে ওর উপযুক্ত শাস্তি পাবে। আর ভুলে যাস না, আমরাও ছাত্র। জি ভাই। এই তোরা গেট খোল, ওই লুচ্চাটাকে বের করে থানায় নিয়ে চল। সাবির ঝামেলা মিনমাট করে ক্যাম্পাসের পুকুর পাড়ে বসে আড্ডা দিতে থাকে মঞ্চর কাউসারের সাথে। তখনই কিছু মেয়ের আওয়াজ শুনতে পায়। আরে কে রে এই সাব্বির? আজকের দিনটাই মাটি করে দিল, কলেজের প্রথম দিন, আর আজকে কলেজে ঢুকতে ঢুকতেই দুপুর হয়ে গেল। আরে ফালতু বকছিস কেন? ও তো আমাদের ভালোর জন্যই কাজ করে। হ্যাঁ সেটাও ঠিক, ছেলেটাকে বোকাটে মনে হলেও অতটা খারাপ না। সাবির দেখতে আসে যে কারা ওর নামে এত গুণগান গাইছে। মেয়েগুলোকে দেখতে পায় সাবির। সাবির মেয়েগুলোর দিকে এগিয়ে যেতে থাকে। সব কয়টা মেয়ে ভয় পেতে শুরু করে। সাবির ভালো হলেও ওকে আর ওর কাজকর্ম দেখে সবাই ভয় পায়, কলেজের প্রিন্সিপাল সহ সবাই, এমনকি নেতারাও। সাবির এক পা করে এগোলে মেয়েগুলো এক পা করে পিছিয়ে যাচ্ছে। এক পা দু পা করতে করতে সবার পিঠ দেওয়ালে ঠেকে যায়। সাবির এগিয়ে গেলে সবাই চোখ বন্ধ করে ফেলে। একটু পরে সবাই চোখ খোলে। সবাই দেখতে পায় সাবির দেওয়ালে হাত দিয়ে তানিয়ার চোখের দিকে তাকিয়ে আছে আর মুচকি মুচকি হাসছে, একবারে চোখে চোখ। কলেজের মেয়েরা অনেক ভিড় জমিয়েছে এটা দেখার জন্য, কারণ সাবির কোনো মেয়েদের পাত্তা দেয় না। আজ নাকি সে একটা মেয়ের চোখের দিকে তাকিয়ে হাসছে। সাবিরের সাথে যারা ছিল তারাও, মঞ্চর কাউছর, ওরাও বলদ হয়ে গেছে সাবিরের কাজ দেখে, কারণ ওরা ভাবেনি সাবির এমন কিছু করবে। সাবির যে কখন কি করে সেটা তারাও জানে না, এত ভালো বন্ধু হওয়া সত্ত্বেও। তানিয়া এক দৃষ্টিতে সাবিরের চোখের দিকে তাকিয়ে আছে, আর সাবির তানিয়ার। তানিয়া প্রথমে ভয় পেলেও এখন আর ভয় পাচ্ছে না, কারণ তানিয়া সেই চোখে ভালোবাসা ছাড়ার কিছুই দেখতে পাচ্ছে না। সাবির এবার তানিয়ার সাইড থেকে হাত সরিয়ে নেয় আর চলে যায়। যাওয়ার আগে হাত দিয়ে কি যেন একটা ইশারা করে, যেটা তানিয়া বুঝতে পারে না। তানিয়া ক্যাম্পাসে প্রবেশ করে ক্লাসে যাওয়ার সময় সবাই ওকে আর চোখে দেখছিল, যেটা তানিয়াকে ভাবাচ্ছিল। আসলে সাবির যেটা করেছে একটু আগে, সেটার জন্য অনেক মেয়েরই শত্রু হয়ে গেছে ইতিমধ্যে তানিয়া, কারণ সবাই তানিয়াকে হিংসা করছে। ক্লাসে স্যার ক্লাস নিচ্ছে, সবাই ক্লাস করছে। হঠাৎ দরজার সামনে সাবির চলে আসে। আরে সাব্বির যে, ক্লাস কি মনে করে ক্লাসের সামনে? তেমন কিছু না স্যার, ক্লাস করব। এই কথা বলার সাথে সাথে সবাই সাবিরের দিকে এলিয়েন দেখার মতো তাকিয়ে রইল। স্যারও বিশ্বাস করতে পারছে না সাবির ক্লাস করবে। আসলেই ক্লাস করবে তুমি, নাকি আমি ভুল শুনছি? না স্যার, ক্লাস করব। আমার কিন্তু একদম বিশ্বাস হচ্ছে না। আরে যখন ক্লাস করতে চাই না তখন কিছু বলেন না, এখন ক্লাস করতে চাইছি আর এত প্রশ্ন করছেন। করব না ক্লাস, আপনি ওদেরই ক্লাস করান। আরে আমি সেটা কখন বললাম? ক্লাস করলে ভিতরে যাও। সাবির ভিতরে যায়। আজ প্রথম সাবির ক্লাসে পা রাখলো। ছেলে মেয়ে সবাই একসাথেই বসে। সাবির তানিয়া সাইডে একটা মেয়েকে দেখতে পেল, ওকে ইশারা করলো অন্য জায়গায় যেতে। মেয়েটি চলে গেল। সাবির তানিয়ার পাশে বসে পড়ল। তানিয়া অবাক হয়েছে, এত জায়গা থাকতেও ওর পাশে বসায়। সেই সাথে কিছু মেয়ে হিংসায় পুড়ছে। সাবির মনোযোগ দিয়ে ক্লাস করছে, তানিয়াকে দেখার ক্লাস। সাবির তানিয়ার দিকে তাকিয়ে আছে তো আছেই। তানিয়ার অস্বস্তি হচ্ছে, এইভাবে তাকিয়ে থাকলে এটাই হওয়া স্বাভাবিক। ক্লাস শেষ, সাবির ক্লাসের বাইরে যায়। এইদিকে তানিয়াকে কলেজের গুন্ডি টাইপের মেয়েরা ডেকে নিয়ে যায়। এই তোর নাম কি? জি আপু, আমি তানিয়া। তোর সাহস তো কম না, তুই কলেজে এসেই সাব্বিরকে পটানোর ট্রাই করছিস। দেখুন আপনাদের ভুল হচ্ছে, আমি কাউকে পটাচ্ছি না, সে নিজেই আমাকে পটাতে চাচ্ছে। দোস্ত, মেয়েটা বেশি কথা বলে এবং মুখে মুখে তর্ক করে। ওকে দেখ এখন কি করি। এই তুই এক কাজ কর, কলেজের মাঠের সবার সামনে কান ধরে উঠবস কর। করব না, মগের মূল্যক নাকি? তোমরা যা বলবে তাই করব। তুই করবি, তোর বাপও করবে, আর এখনই করবি। তানিয়া বিভিন্নভাবে মানা করতে থাকে, কিন্তু মেয়েগুলো নাছোড়বান্দা, কিছুতেই ছাড়তে রাজি না।
ওইদিকে সাবির কলেজের ক্যান্টিনে বসেছিল। তখন একটা ছোট ভাই এসে খবর দেয়, সাব্বির ভাই কিরে কি হয়েছে? সাব্বির ভাই, ভাবিকে মিম আর স্বপ্ন মিলে র্যাগিং করতেছে। কি বলছিস তুই? কোথায় ওরা? বল, তাড়াতাড়ি বল। কলেজের গেটে ভাই, তাড়াতাড়ি চলুন। সাবির অনেক জোরে দৌড় লাগায়, সাথে সাদসহ বাকিরাও। অন্যদিকে, কিরে তুই তো কোনো কথাই শুনছিস না, তোকে এবার কি যে করব বুঝতেও পারবি না। বলে যে হাত ওঠাতে যায় তখনই দেখতে পায় কলেজের মাঠের ওই দিক থেকে অনেক ধুলো উঠছে, মানে কারা যেন দৌড়ে আসছে। তাদের মধ্যে থেকে সবার আগে সাবিরকে দেখা যাচ্ছে, মাথায় রুমাল বাঁধা। দেখেই বোঝা যাচ্ছে প্রচন্ড রেগে আছে। কলেজের সব ছেলে মেয়েরা সাবিরকে এভাবে দেখে ভয় পেয়ে যায়, কেননা সাবির যখনই রেগে যায় তখনই ভয়ঙ্কর কিছু ঘটে। সাবির এসে ওদের সামনে দাঁড়ায়, পিছনে 4 জন বন্ধু আর ছোট ভাইয়েরা। মিমা স্বপ্না ভয়ে কাঁপছে আর ভাবছে আজকে ওদের খবর আছে, যেটা সাবিরের লাল চোখ দেখে আন্দাজ করতে পারছে। কি হলো এখন মার? আরে কি যে বলিস, আমরা ওকে মারতে যাব কেন? তাহলে কি করছিলি বল? তুই এভাবে কথা বলছিস কেন এই খারাপ মেয়েটার জন্য? থাপ্পড় পড়ল মিমের গালে। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। সাবির কখনো মেয়েদের গায়ে হাত তোলেনি, আজই প্রথম কোনো মেয়ের ওপর হাত তুললো। কিন্তু সবাই এটা জানে যে সাবিরের রাগ লিমিট ক্রস করে গেলে যা খুশি করতে পারে। কি বললি? খারাপ মেয়ে? এই তুই কিভাবে ওকে খারাপ বলিস? ওর খারাপের কি দেখেছিস? তুই ওকে মারলি, তাও আবার এই খারাপ মেয়েটার জন্য? এবার থাপ্পড় পড়ল স্বপ্নার গালে। থাপ্পড়গুলো খুব জোরেই পড়েছে, একবারে দাগ হয়ে গেছে। আমারে কে পাইছিস? আজকে এর পরিণাম স্বরূপ মারছি। আর সবাইরে বলে রাখি, তানিয়াকে আজ থেকে কেউ কিছু বললে সেটা আমাকে বলা হবে, তাই সাবধান। আমি চাই না কাউকে মারধর করতে। তুই এই মেয়েটার জন্য আমাদের মেরেছিস, দেখে নিস এর ফল ভালো হবে না। আরে যা যা, দেখা যাবে। তানিয়া অবাক হয়ে সাইডে দাঁড়িয়ে আছে। এতক্ষণ কান্না করছিল, কিন্তু এখন প্রচুর কান্না করছে। এই মেয়ে, তুমি কান্না করছো কেন? তানিয়ার হেঁচকি উঠে গেছে কান্না করতে করতে। সাবির সাদকে ইশারা করে পানি আনতে বলে। সাদ গিয়ে পানি নিয়ে আসে। সাবির তানিয়াকে পানি এগিয়ে দেয়। পানিটা খেয়ে নেয় তানিয়া। আপনি কেন আমার জন্য ওদের মারলেন? কথাটা অনেক ভাব ঘুরিয়ে বলা যেতে পারে, কিন্তু আমি সোজাসুজি উত্তর দেব। আমি তোমাকে ভালোবাসি, তাই। মজা করছেন আমার সাথে? একদম না, আমি সিরিয়াস। তা কেন ভালোবাসেন আমায় শুনি? ভালোবাসার হাজারটা কারণ আছে, কিন্তু না বাসার একটাও কারণ নেই। কিন্তু আপনি তো একটা গুন্ডা। আমি গুন্ডা, সেটা সবার জন্য না, যারা খারাপ কাজ করে তাদের জন্য। তবুও সবাই আপনাকে ভয় পায়। সবাই পায় না, যারা খারাপ কাজ করে তারা পায়। এখন এটা বলো, আমাকে ভালোবাসবা কিনা? বাসবো, তবে একটা শর্ত আছে। কি শর্ত বলো? আমি সব শর্তে রাজি। সিগারেট খাওয়া ছাড়তে হবে আপনাকে, আর নিয়মিত ক্লাস করতে হবে। আচ্ছা, আমি কথা দিলাম, আর কোনোদিন নিজের টাকায় সিগারেট খাবো না। বন্ধুরা খাওয়ালে খাবেন? তুমি তো আমারে টেনশনে ফেলাই দিলা। পারবেন কিনা বলেন? পারবো, তবে একটু সময় দিতে হবে। আচ্ছা দিলাম। এখন তো বলো যে ভালোবাসি। প্রপোজ করেছেন? ওহ সরি, ভুলে গেছি। সাদ, ফুল নিয়ে আয়। জি ভাই। সাদ দৌড়ে যায়, কলেজের বাগান থেকে গাছ সহ ফুল তুলে আনে। আরে হাদারাম, ফুল আনতে বলেছি, গাছ না। ওহ, ভুল হয়ে গেছে ভাই। সাবিরের গাছগুলো থেকে কয়টা ফুল নেয়। ফুল হাতে তানিয়ার সামনে হাঁটু গেড়ে বসে। মায়াবতী, তোমার ওই কাজল কালো চোখের প্রেমে পড়েছি। তোমার ঠোঁটের ওই মিষ্টি হাসির প্রেমে পড়েছি। অবশেষে তুমি নামক নেশায় আসক্ত হয়েছি। তুমি কি সারা জীবন তোমার বুকে মাথা রেখে তোমার হার্টবিট শুনতে দিবে? তোমার ওই মনের ঘরে আমাকে একটু জায়গা দিবে? একটুখানি জায়গা দিলেই হবে। আমি সারা জীবন তোমার ঠোঁটের হাসির কারণ হব। সারা জীবন তোমাকে রক্ষা করব, আমার জীবন দিয়ে হলেও। কি দিবে না আমাকে তোমার মাঝে আসক্ত হওয়ার সুযোগ? কি ভালোবাসবে না আমাকে? হবে না আমার বেঁচে থাকার কারণ? হবে না আমার নিঃশ্বাস নেওয়ার কারণ? তোমাকে বড্ড ভালোবাসি। আই লাভ ইউ। পুরো কলেজ সাবিরের প্রপোজ দেখছে। সবাই জানে যে সাবির মারপিট করতে পারে, কিন্তু সাবির যে এত রোমান্টিক ভাবে কাউকে প্রপোজ করতে পারে সেটা জানতো না। আই লাভ ইউ টু। তানিয়া সাবিরের হাত থেকে ফুলগুলো নিয়ে নেয়। সাবির খুশিতে তানিয়াকে জড়িয়ে ধরে। সরি সরি, জড়িয়ে ধরার জন্য। ওই কিসে সরি? আমাকে জড়িয়ে না ধরলে কাকে ধরবে? বলে সাবিরকে জড়িয়ে ধরে। সারা কলেজ একসাথে হাততালি দিয়ে ওঠে। মঞ্চর, কাউচর, হেলাল, সাদ সহ সবাই খুশিতে লুঙ্গি ডান্স দিতে থাকে। সাবির বাইক বের করলো, আর সাবিরের পিছনে বসেছে তানিয়া, আর পিছনে আরো 6টা বাইক, সাদ সহ বাকিরা। রাস্তা দিয়ে চলছে ফুল স্পিডে।
এত স্পিডে বাইক চালাও কেন? ভয় করে তো। ভয় কিসের? আমি আছি তো। এজন্যই তো বসছি, আমি কোনোদিনও বাইকে বসি নাই, ভয় করে তাই। ভাবি ভয় পাবেন না, বাইক খুব ভালো বাইক চালায়। দেখছি তো, কিন্তু আপনার ম্যাডাম কই? মানে কি ভাবি? আরে আপনার জিএফ কই? আর লজ্জা দিয়েন না ভাবি, যেই কয়টার প্রপোজ করছি সব কয়টাই ভয় পালাইছে। হাসতে থাকে তানিয়া। বাইক নিয়ে সবাই রেস্টুরেন্টে পৌঁছে গেছে। সবাইকে ইচ্ছা মতো খাওয়ায় সাবির, সবাইকে খাইয়ে বিদায় জানায় সাবির। তানিয়াকে বাসায় দিয়ে আসবে এখন সাবির। ওর বাড়ির উদ্দেশ্যে যাচ্ছে দুইটা বাইক, একটা সাবিরের আর একটা সাদের। বাকিরা চলে গেছে। সাদ সারাদিন সাবিরের সাথেই থাকে। সাবির ওকে নিজের ছোট ভাই থেকেও বেশি ভালোবাসে। তানিয়ার বলা ঠিকানা মতো সাবির পৌঁছে গেছে। একটা এতিমখানার সামনে এসেছে তারা। এখানে কেন তানিয়া? তুমি হয়তো জানো না, এই পৃথিবীতে আমার আপন বলতে কেউ নেই। আমি এতিম, আর এটাই আমার বাড়ি। সাবিরের তানিয়ার জন্য দুঃখ হয়। তানিয়া চোখে পানি ছলছল করছে। আরে পাগলি, কান্না করছো কেন? কে বলেছে তোমার কেউ নেই? আমি আছি না? তোমার জন্য আজ থেকে আমি আছি, তাই তুমি আর কোনোদিন নিজেকে এতিম বলবে না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। বলে সাবিরের বুকে মাথা রাখে তানিয়া। তানিয়া, ভাবছি তোমাকে কিছুদিনের ভিতরে বউ করে গড়ে তুলবো। সত্যি বলছো তুমি? আব্বুকে বলে নেই, তারপর। আচ্ছা এখন ভেতরে যাই, ভালো থেকো। তোমাকে কাল এখান থেকে পিক করে নেব। আচ্ছা ঠিক আছে। কিন্তু এরই মধ্যে তানিয়ার জন্য ঘনিয়ে আসছিল একটা বড় বিপদ, যেটা সাবির জানতো না। সাবির বাসায় চলে আসে। সাদ সাবিরকে বিদায় জানিয়ে চলে যায়। সাবিরও বাবাকে সবটা খুলে বলে তানিয়ার ব্যাপারে। ওর বাবা অনেক খুশি হয়, কারণ এই প্রথমবার তার ছেলে মুখ ফুটে কোনো মেয়ের কথা বলছে। ছোটবেলায় মা মারা যাওয়ার পরে ছেলেটা একেবারে চুপসে গিয়েছিল, কারোর সাথে তেমন কথা বলতো না। কিন্তু মঞ্চর, কালছর, সাদ, অমর ওদেরকে যখন থেকে পাশে পেয়েছে তখন থেকে সবটা ভুলে গেছে। তাই সাবিরের বাবা চায় না সাবির আর কোনো কষ্ট পাক। এভাবে কিছুদিন সাবির আর তানিয়ার প্রেম কাহিনী খুব ভালোই চলছিল। সাবির ভালো হয়ে যাচ্ছিল, গুন্ডামি মাস্তানি ছেড়ে দিয়ে পড়াশোনায় মন দিচ্ছিল। সাবিরের কারণে ওর বন্ধুরা সহ সাদও ভালো হয়ে যাচ্ছিল। কিন্তু সব ভালো সবার কপালে সয় না। তানিয়ার প্রতি কারো তীব্র ক্ষোভ ছিল, যেটা ভয়ঙ্করভাবে সাবিরের জীবনে আঘাত আনলো। কলেজের বাইরে তানিয়া সহ সাবিররা সবাই ফুচকা খাচ্ছিল। তখনই তানিয়ার প্রচন্ড ঝাল লাগে। দোকানদারের পানি শেষ, তাই সাবির রাস্তার ওপাশের দোকানে যায় পানি আনতে। পানি নিয়ে চলে আসছিল, তখনই একটা ট্রাক এসে সাবিরকে উড়িয়ে দিয়ে চলে যায়। তানিয়া সহ সবাই এটা দেখে ওই জায়গাতেই বরফের মতো বসে যায়। তানিয়া সাবির বলে চিৎকার দিয়ে ছুট লাগায়। পিছন থেকে মঞ্চর, কালছরের পাখিরাও দাঁড়িয়ে আছে। জায়গাটা কেমন যেন থমকে গেছে। সাবিরের কাছে যাওয়ার জন্য তানিয়া সহ বাকিরা দৌড় দেয়। তখনই আর একটা বাস এসে তানিয়াকে উড়িয়ে দিয়ে চলে যায়। তানিয়া সাবিরের কাছে যেতে চাইলেও কিন্তু তার মাথা সহ সারা শরীরে অনেক চোট থাকায় সাবিরের কাছে যেতে পারে না। কিছুক্ষণের ভেতরে তানিয়া চোখ বন্ধ হয়ে আসে। সাবির সেখানেই পড়ে আছে, সবকিছু দেখতে থাকে, কিন্তু নড়াচড়ার শক্তিটুকু পাচ্ছে না। চোখ দিয়ে অঝর ঝরে অশ্রু পড়ছে। সাবিরের বন্ধুরা দুজনকে গাড়িতে ওঠায়। সাদ সহ সবাই কান্না করছে। সাবিরের বন্ধুরা সবাই তানিয়াকে আর সাবিরকে একই হসপিটালে ভর্তি করায়। সাবিরের জ্ঞান ফিরে 2 দিন পরে। জ্ঞান ফিরতেই সাবির চারিদিকে তানিয়াকে খুঁজতে থাকে, কিন্তু তানিয়াকে দেখতে না পেয়ে সাবির চেঁচামেচি করতে থাকে, কিন্তু কেউ আসছে না। একটু বাদেই নার্স প্রবেশ করে কেবিনে। আর সাবিরের এমন অবস্থা দেখে ওর বন্ধু সহ ওর বাবাকে খবর দেয়। হাসপাতালের বাইরে দোকানে ছিল সাদ, তাই খবর পেয়ে ছুটে আসে। সাদ কেবিনে প্রবেশ করে দৌড়াতে দৌড়াতে। কেবিনে প্রবেশ করতেই, তানিয়া কই? ও কোথায়? ও ঠিক আছে? সাদ কিছু বলছে না, চুপচাপ দাঁড়িয়ে আছে। কিরে, চুপ করে আছিস কেন? সাদ তবুও কোনো কথা বলে না। আরে ভাই, বলছিস না কেন? তানিয়া কই? এর মধ্যে সাবিরের বাকি বন্ধুরাও চলে এসেছে। সাদ বলতে শুরু করে, ভাই আপনাকে বাঁচাতে গিয়ে তানিয়া ভাবি অ্যাক্সিডেন্ট করে, আর আপনাদের হাসপাতালে ভর্তিও করি। কিন্তু আপনার অবস্থা ততটা খারাপ না হলেও তানিয়া ভাবির মাথায় অনেক বড় চোট পায় এবং ভাবির মেমোরি লস হয়। ভাবির জ্ঞান ফেরার পর আমাদের কেউ চিনতে পারেনি। আপনার কথা বললে আপনাকে চিনেনি। সবটা শুনে সাবিরের মাথায় চক্কর দিতে থাকে। মাথায় কিছুই ঢুকছে না সাবিরের। তানিয়া কই এখন? জানি না। এই ঘটনা সাবিরের জীবনটা পুরো বদলে দেয়। সাবির খাওয়া দাওয়া সব ছেড়ে দেয়, আগের মতো হয়ে যায়। সাবিরের বাবা সাবিরকে নিয়ে অনেক ভয়ে ছিল, কেননা সাবির তার বেঁচে থাকার একমাত্র সম্বল ছিল। সাবির পাগলের মতো আচরণ করত। সাদ, মনছর, কালছর, সাইফুল এরা সাবিরের অবস্থা দেখে তানিয়াকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও পায় না। মেয়েটা হঠাৎ করে হারিয়ে গেল। একদিন সন্ধ্যাবেলা সাবির তানিয়ার সাথে যেখানে বসে থাকতো, ক্যাম্পাসে সেই পুকুর পাড়ে সেখানে বসেছিল।
তানিয়ার কথা মনে করছিল আর কাঁদছিল সাবির। তানিয়ার সাথে কাটানো প্রতিটা মুহূর্ত স্মৃতিগুলো সাবিরকে আরো বেশি কষ্ট দেয়। সাবির একদিন তানিয়াকে জিজ্ঞেস করেছিল, আচ্ছা তানিয়া, বলো তো তুমি আমার কাছে কি চাও? একটু ভালোবাসা, তোমার খারাপ অভ্যাসগুলো ত্যাগ করা, আর পুলিশ হওয়া। মানে তুমি চাও আমি পুলিশ হই? আমার পুলিশ অনেক ভালো লাগে। আমি পুলিশ হতে চেয়েছিলাম, কিন্তু মেয়ে মানুষ পুলিশ কেমন লাগে, তাই ভেবেছি নিজের হাজবেন্ড পুলিশ হবে। ওকে ডান। কি ডান? পুলিশের চাকরি। আসলেই তুমি পুলিশ হবে? আমার জানটা আমার কাছে এতটুকু একটা ইচ্ছা করলো, আর আমি পারবো না তার ইচ্ছা পূরণ করতে। কিন্তু ভালো পুলিশ হতে হলে তো অনেক ভালো করে পড়াশোনা করতে হবে। সেটাও করব দরকার পড়লে। আচ্ছা, তুমি যেদিন চাকরি পাবে ওই দিন আমরা বিয়ে করব, কেমন? চাকরি পেতে তো দেরি আছে, এতদিন অপেক্ষা করতে হবে? হ্যাঁ, পারবে না অপেক্ষা করতে? আমি তো 1 মিনিট তোমাকে ছাড়া বাঁচি না, আর এতদিন কিভাবে সম্ভব? চাইলেই সব সম্ভব। এই কথাগুলো সাবিরের মাথায় ঘুরপাক করতে থাকে। যেহেতু তানিয়া বেঁচে আছে, তাহলে তানিয়াকে তো সাবির খুঁজে পাবেই একদিন না একদিন। তাই সাবির সিদ্ধান্ত নেয় সে পুলিশ হবে। এই ইচ্ছার কারণে সাবির আগের মতো পড়াশোনায় মন দেয়। পরীক্ষায় ভালো রেজাল্ট করে তার পুলিশে অ্যাপ্লাই করে। পুলিশে অ্যাপ্লাই করতে সাবিরের বাবা সাবিরের বিয়ের কথা বলে। তখনই সাবির তার বাবাকে বলে উঠল, বিয়ে করলে তানিয়াকেই করব, সেটাই এ জন্মে, না হলে বিয়েই করব না। সাবিরের বাবা আর সাবিরকে নিয়ে কিছুই বলে না। ছেলে জেদ করেছে, তাই কিছু না বলাই ভালো। জেদের কারণে তানিয়াকে খুঁজে পেতেও পারে। কিছুদিন পরে একটা লেটার আসে বাড়িতে যে সাবির পুলিশে এসআই পদে চাকরি হয়ে গেছে। জয়েনিং ডেট বলে দেওয়া হয়েছে। চাকরি পাওয়ার পরে সাবির ডিউটিতে জয়েন করে। সেদিনই একটা প্রপোজাল আসে, যেটা অহনা নিয়ে এসেছিল। মানে অহনার বাবা ওদের বিয়ের প্রস্তাব নিয়ে আসে, কিন্তু সাবির অহনার বাবাকে সরাসরি মানা করে দেয়। এতে সাবিরের প্রতি অহনা অনেক রেগে যায় এবং রাগের মাথায় অহনা বলে উঠল, তোর এত কেন ভাব? হ্যাঁ, তোকে পাওয়ার জন্য তানিয়ার অ্যাক্সিডেন্ট করালাম, আর তুই এখন আমাকে মেনে নিচ্ছিস না? আমাকে বিয়ে করলে কি পাবি না যা জানিয়ে দিতে পারবে আমি পারবো না? সাবির এতক্ষণ একটা সোফায় বসেছিল, কিন্তু তানিয়ার অ্যাক্সিডেন্টের কথা শুনে উঠে দাঁড়িয়ে পড়ে। তুই করিয়েছিস তানিয়ার অ্যাক্সিডেন্ট? হ্যাঁ, আমি করেছি। ওই দিন তোকে গাড়ি দিয়ে ধাক্কা দেওয়া সব আমার প্ল্যান ছিল। ওই দিন কিভাবে যেন ওই ড্রাইভার তোকে খুব জোরে আঘাত করে, যেটা আমার প্ল্যানই ছিল না। আপনারা ভাবছেন কে কাকে এত জোরে থাপ্পড় মারলো? আসলে সাবির অহনাকে থাপ্পড় মেরেছে। ওহনা, আমি ভাবিনি যে তুই এতটা নিচু যে আমাকে পাওয়ার জন্য তানিয়ার অ্যাক্সিডেন্ট করাবি। তোকে আর ফল বুক করতে হবে, দেখে নিস। ওই দিন অহনা ভয় পেয়ে চলে যায়। এর কিছুদিনের ভিতরে সাবির অহনাকে ভুয়া মার্ডার কেসে ফাঁসিয়ে দিয়ে ফাঁসিতে ঝোলানোর ব্যবস্থা করে দেয়। এরপর তানিয়াকে খুঁজতে থাকে, আর এর মাধ্যমে বিভিন্ন কেসও ঘাঁটতে ঘাঁটতে বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়ে বিভিন্ন কঠিন কেসও সলভ করে। সাবির কমিশনার পদে প্রমোশন পায়। যেটা তো জানলেন, এতক্ষণে অতীতের ঘটনায় ছিলাম, এবার বর্তমানে আসি। বর্তমানে সাবির কমিশনার অফিসে যাবে, তখনই একটি মেয়ে সাবিরের সামনে এসে দাঁড়ায়, যাকে দেখে সাবিরের অতীতের স্মৃতিগুলো নাড়া দিয়ে উঠেছিল। সে আর কেউ না, মানে স্বপ্না, অহনার বেস্ট ফ্রেন্ড ছিল। কি হলো? কে আপনি? এভাবে গাড়ির সামনে দাঁড়ালেন কেন? সাবির চিনেও না চেনার ভান করলো। সাব্বির ভাই, আমাকে চিনতে পারছো না? আমি স্বপ্না। স্বপ্না? ও হে, মনে পড়েছে। কি খবর হঠাৎ এভাবে গাড়ির সামনে? ভাই, একটা কথা বলতে এসেছি, আর পারলে আমাকে ক্ষমা করে দিবেন। কি কথা যে এভাবে আসতে হলো? ভাই, আপনারা তানিয়ার সম্পর্কে বলতে এসেছি। তানিয়ার সম্পর্কে? হ্যাঁ, তানিয়ার সম্পর্কে, কিন্তু এখানে না, অন্য কোনো জায়গায়। আচ্ছা চলো। বলে সাবির ফাহিমকে নিয়ে বাড়ির বাগানে গিয়ে বসে। সাথে স্বপ্নাও এসেছে। বসার পর সাবির ফাহিমকে কফি আনতে বলল। ফাহিম চলে গেল। তারপর স্বপ্না বলতে শুরু করলো, ভাইয়া, যেটা বলবো সেটা আপনার কাছে হয়তো বিশ্বাস হবে না, তবুও আপনাকে বিশ্বাস করতে হবে। মিম আপনাকে একটা কথা বলেনি, আর কোনোদিন বলতেও না, আমি জানি। আপনি তো সবটাই জানেন, আপনাকে আর নতুন করে কি বলবো। ওই দিন তানিয়ার অ্যাক্সিডেন্ট করে মিম শান্ত হয়নি, আর একটা অঘটন না ঘটানো পর্যন্ত ওর মন শান্তি পেত না। তাই ওই দিন হাসপাতালে যায়। যখন জানতে পারে যে তানিয়া বেঁচে আছে, তখন অনেক রেগে যায় আর তানিয়াকে মারার মতলব করে। কিন্তু এটা আমার পছন্দ হয়নি, আমার মন সায় দেয়নি। আমি রিকির মিমের ফ্রেন্ড হতে পারি, তবুও একজন মানুষ হয়ে আরেকজনের জীবন নিয়ে খেলা করা, এটা আমার পছন্দ হয়নি। তাই আমি মিমকে মানা করি, কিন্তু মিম বলে যাই হোক না কেন তানিয়াকে মেরে ফেলবে, না হয় এমন কিছু করবে যার ফলে তানিয়ার জীবন থেকে আপনি মুছে যান। তাই মিম ডাক্তারকে বলে যে
এমন কিছু করতে যাতে তানিয়া ওর সব স্মৃতি হারিয়ে ফেলে। ডাক্তার বলে যে এমন কিছু করলে ব্রেনে অনেক আঘাত পাবে। এর থেকে আমি এমন কিছু করতে পারি যাতে পেশেন্ট সাময়িক সময়ের জন্য 1 বা 2 বছরের সব কিছু ভুলে যাবে, কিন্তু এটা সাময়িক ট্রিটমেন্ট পেলে আবার সব মনে পড়ে যাবে। তখন মিম বলে যে এটাই যথেষ্ট, আরও যতদিন সাব্বিরকে ভুলে থাকবে আমি ততদিনে সাব্বিরকে বিয়ে করে ফেলবো। এর মানে তানিয়ার আবার সবকিছু মনে পড়বে? হ্যাঁ ভাইয়া, ওর আবার সবকিছু মনে পড়বে, কিন্তু এটা তখনই হবে যখন ও অনেক বড় কোনো শক পাবে বা ট্রিটমেন্ট দেওয়া হবে, আর ট্রিটমেন্টে অনেক দিন সময় লাগবে। আর আমি জানি যে আপনি তানিয়াকে এখনও ভালোবাসেন আর খুঁজছেন। আমরা যা করেছি তার জন্য ক্ষমা করাটা যে কারোর কাছেরই কষ্টকর, তবুও বলছি আমাকে ক্ষমা করে দিয়েন। এখন তোমাকে একটা কথা বলি, আমি তানিয়াকে পেয়ে গেছি। আমি খুব খুশি, আমার জন্য কারোর জীবন নষ্ট হয়নি এটা ভেবে আমি খুশি। আমি এখন মরলেও শান্তিতে মরতে পারবো। আর ভাইয়া আপনাকে একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ করো, যা খুশি জিজ্ঞেস করো। একটা কথা কোনোদিন বলা হয়নি, সাদকে আমি অনেক ভালোবাসি, কিন্তু অনেকদিন যাবত ওর কোনো খোঁজ পাচ্ছি না। তোমার নাম্বার দিয়ে যাও, আমি ওকে পেলে তোমাকে ফোন দিতে বলবো। ধন্যবাদ ভাইয়া। স্বপ্না চলে যাওয়ার পর সাবির কমিশনার অফিসে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে, কিন্তু হঠাৎই তানিয়ার কথা মনে পড়ে তার। সাবির ফাহিমকে তানিয়ার কাছে যেতে বলে। গাড়ি নিয়ে চলে যায় তানিয়ার বাসা, মানে রায়সার বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। সাবির বেরিয়ে তানিয়ার রুমের বাইরে দাঁড়িয়ে তানিয়াকে ডাকে, কিন্তু তানিয়া কোনো রেসপন্স করে না। সাবির আবার দরজায় বাড়ি দেয়, কিন্তু এবারও কোনো রেসপন্স পাওয়া যায় না। সাবির এবার খুব চিন্তায় পড়ে যায়, মেয়েটার কিছু হলো না তো। আবার সাবির জোরে জোরে ধাক্কা দেয়, দরজা ভেঙে ফেলে। দরজা ভেঙে দেখে তানিয়া বিছানায় শুয়ে আছে। এটা দেখে সাবিরের চিন্তা কিছুটা কমে। এই তানিয়া, তানিয়া। তানিয়া এখনো কোনো জবাব দিচ্ছে না, তাই সাবির তানিয়াকে জাগানোর জন্য কাঁধে হাত দেয়। তানিয়ার শরীর আগুন হয়ে আছে, অনেক জ্বর এসেছে তার, আর চোখের নিচে কালো দাগ হয়ে গেছে। সাবির তানিয়াকে কোলে করে নিয়ে গাড়িতে বসিয়ে হাসপাতালে নিয়ে চলে যায়। সাবির তানিয়াকে হাসপাতালে ভর্তি করে। সাবির যে বিল কাউন্টারে গেল তখনই একটা ফোন আসলো। সাবির ফোনটা বের করে দেখে সেই লোক যার সাথে সাবিরের আজ দেখা করার কথা ছিল, মানে স্টিফেন আর্থারের লোক। এখন সাবিরকে যেতে হবে, কিন্তু তানিয়াকে একা রেখে যাওয়া যাবে না, তাই অনেককে ফোন দিয়ে হাসপাতালে আসতে বলে। অনেক আসলে সাবির চলে যায়, ছদ্মবেশ ধারণ করে একটা গ্যাংস্টারের মতো, সাথে কিছু লোকদেরকে ফোন দেয়। সামনে আসতেই লোকটাকে দেখতে পায় সাবির। লোকটা সাবিরকে একটা গাড়িতে বসিয়ে দেয়। গাড়ি চলতে থাকে, কিন্তু কোথায় যাচ্ছে তা দেখতে পাচ্ছে না সাবির। একটু বাদে একটা জায়গায় এনে রাখা হয়। কাপড় বেঁধে দেওয়ায় সাবির কিছু দেখতে পাচ্ছিল না। লোকটা সাবিরকে নিয়ে যাচ্ছিল। সাবিরের চোখ বাঁধা অবস্থায় যতটুকু বুঝতে পারছিল, সে সিঁড়ি দিয়ে নিচে নামছে। একটু বাদেই একটা অন্ধকার রুমে সাবিরের চোখ খুলে দেওয়া হয়। চারিদিকে অন্ধকার, তাই কিছুই দেখা যাচ্ছিল না। একটু বাদেই চারিদিকে লাইট জ্বলে উঠল। লাইটের আলোয় দেখা যাচ্ছিল যে স্টিফেন আর্থার বসে আছে। সাবিরকে ইশারায় ডাকা হলো। সাবির কাছে গেল, জিজ্ঞাসা করা হলো কেন এসেছে, কি দরকার স্টিফেন আর্থারের সাথে। আমার মাল লাগবে, ড্রাগ। কি ড্রাগ লাগবে? মজা করছিস? তুই তো বাচ্চা মানুষ, এত ড্রাগ দিয়ে কি করবি? বিক্রি করব, আর আমাকে কেউ মাল দিচ্ছে না, তাই এখানে এসেছি। ও আচ্ছা, তোকে মাল দিয়ে দেবো। এ রুমে যা, দেখ তোর মাল রেডি। সাবির স্টিফেনের বলা রুমে যায়। দেখতে পাই 4টে চেয়ার উল্টো দিকে ঘোরানো, আর এই চেয়ারের অন্য পাশে কেউ বসে আছে, কিন্তু কারা সেটা দেখা যাচ্ছিল না। কে ওখানে? বলার সাথে সাথে 4টে চেয়ার ঘুরে যায়, আর 4 জন লোককে দেখতে পায় সাবির, যাদের দেখে মাথা কাজ করা বন্ধ করে দিয়েছিল তার। আলতাফ চৌধুরী, শাহিন খন্দকার, মাজিম মান্টু, লিটন দাস, এরা 4 জন বসে আছে, আর এদের হাতে পিস্তল। সাবির কিছু বলতে যাবে তার আগেই সাবিরের পায়ে একটা গুলি করে 4 জনের একজন। কি রে, কি ভেবেছিলি সহজে ছাড় পাবি? না, আমি এতটা ভাবিনি। ভেবেছিলাম স্টিফেনকে খতম করেই চলে যাব, বাট তোদের যখন সব প্ল্যান, তাহলে তোদেরও খতম করব। স্টিফেনের লোক চারিদিকে সাবিরকে ঘিরে ধরল। সবাই সাবিরের দিকে বন্দুক তাক করে আছে, মনে হয় ক্রস ফায়ার করবে, কিন্তু তখনই বাইরে থেকে কিছু লোক এসে বলল, বস, একটা হেলিকপ্টার এসেছে, আমাদের দিকে আসিতেছে, আর আমাদের 5 জন লোক মেরে দিয়েছে। সাবির এটা শুনে রক্তাক্ত অবস্থায় হাসতে থাকে। তখনই স্নাইপারের গুলির মতো ফচফচ করে কয়েকটা গুলি চলল, আর স্টিফেন সহ সবাইকে মাটিতে শুয়ে দিল, কেবল আলতাফ, মাজিব, লিটন, শাহিন এদের বাদে। 6 জন কালো স্যুটবুট পরা এজেন্টের মতো লোক ঘরে ঢুকলো। এরা কারা
সেটাই ভাবছেন তাই তো? এরা হলো মঞ্চর, কাউচর, সাদ, হেলাল ও নীল। সবার হাতে 2টা করে শর্ট গান, নীল আর অমরের হাতে মেশিন গান। তোরা এসে পড়েছিস? জি বস, কিন্তু আরেকটু আগে আসলে পায়ে গুলি খেতি না। আলতাফ সহ বাকিরা বসে আছে, মনে হচ্ছে গরম কড়াইয়ের ওপর বসিয়ে রেখেছে এমনটা করছে। কি আলতাফ সাহেব, খাওয়া শেষ? তুই পুলিশ না? তাহলে এরা কারা? এরা সিগারেট এজেন্ট, টপ সিগারেট এজেন্ট। আর আমিও একজন সিগারেট এজেন্ট, প্লাস আন্ডারওয়ার্ল্ড কিং, মাফিয়া ডন সাব্বির ভাই। এখন কি করবি বল? আমাদেরও মেরে দিবি? তো কি ভেবেছিস? কিন্তু আগে এটা বল যে স্টিফেনের সাথে তোর সম্পর্ক কি? স্টিফেন আমাদের জন্য কাজ করে, ওকেই আমরা ডন বানিয়েছি। ও আমাদের একটা মার্ডারে হেল্প করে, তারপর থেকেই ওকে আমরা ব্যবহার করেছি, বিনিময়ে দিয়ে গেছি মোটা অঙ্কের টাকা। তোরা কার মার্ডার প্ল্যান করেছিলি স্টিফেনকে দিয়ে? জস নীলা চৌধুরী। কি কুত্তার বাচ্চা, কেন মেরেছিস বল? বলে সাবির একটা গুলি করে আলতাফের পায়ে। আলতাফ বলে উঠল, থাম থাম, তোর জান পাখি আমার কাছে, ভুলে গেছিস? মানে? তোর জান পাখি তানিয়া, যার জন্য আমাদের সবার ছেলেকে মার্ডার করছিস। তখনই একটা লোক তানিয়াকে নিয়ে আসে। লোকটা হচ্ছে অনিক। হ্যাঁ, পুলিশ অফিসার অনিক। অনিক তুমি? হ্যাঁ, আমি কি বলবো স্যার, সবাই টাকার গোলাম, আমিও। এই শালাকে তো আগে মারবো। না সাদ, বুকামি করিস না, ওর গান পয়েন্টে তানিয়া। সবাই পিস্তল নাও। সবাই বুঝলাম, কিন্তু নীলা চৌধুরীর সাথে তোর কি সম্পর্ক? আমার মা সে। আগে এটা বল, ওনাকে কেন মেরেছিলি? উনি আমাদের একটা কেসের জজ ছিলেন, আর সেই কেস ছিল অস্ত্রের। উনি যদি ওই দিন বেঁচে যেতেন তাহলে আমাদের অনেক বছর সাজা হতো, তাই উড়িয়ে দিয়েছি। তোকে তো আমি... না না, একদম কোনো কিছু করার চেষ্টা করিস না, আর ভুলে যাস না তোর জান পাখি আমাদের হাতে। সাবির কিছু বলতে পারছে না, কারণ তানিয়াকে গান পয়েন্টে রেখেছে। সাব্বির, আপনি আমার কথা ভাববেন না, আপনি এনাদের মেরে দিন। হঠাৎ অনেকের ফোনে একটা ফোন আসে, আর অনেক ফোনের দিকে নজর দেয়। তখনই সাবিরের জুতোয় গুজে রাখা গান দুটো বের করে অনেকের হাতে ফায়ার করে, আর তানিয়াকে নিজের কাছে নিয়ে আসে। আর অনেকের হাতে ফায়ার করার সাথে সাথেই সাদসহ বাকিরা অস্ত্র তুলে নেয়। এবার উপরে গিয়ে আফসোস করিস বলেই অনেকের মাথায় চোখ বরাবর গুলি করে সাদ। এখন আলতাফ সহ বাকিদের সামনে নীল, মনসর, হেলাল, কাউসার এরা বন্দুক তাক করে আছে, সবার হাতে গান, যেগুলো ওদের দিকে তাক করা। সাবির তানিয়াকে নিয়ে খোঁড়াতে খোঁড়াতে বাইরে চলে আসে। তানিয়া উল্টো দিকে ঘুরতে ফায়ারিং এর আওয়াজ শুরু হয়। তানিয়া পিছনে তাকাতে গেলেও সাবির তাকে তাকাতে দেয় না, কারণ সাদরা আলতাফদের ক্রস ফায়ারিং করছে, মানে ব্রাশ ফায়ারিং। 10 মিনিটের মধ্যেই সবাই বাইরে আসে। সাদ সহ সবাই যে যার মতো বসে আছে, আর তানিয়া সামনে একটা টেবিলের ওপর বসে আছে। জ্বর এখনো আছে। সাব্বির ভাই, কাজ তো এখন শেষ। অল ক্লিয়ার। না, এখনো বাকি আছে। কি? তানিয়া বাবির সাথে আপনার বিয়ে? এটা জীবনেও হবে না, কারণ আপনি তোমায় ভালোই বাসেন না। কে বলেছে? আমি নিজেই বলি। 5 বছর পর খুঁজে পেলেন, আর একবারও জড়িয়ে ধরলেন না। তানিয়া দেখো, মজা করো না। তোমার কি সব মনে আছে? হ্যাঁ, সব মনে আছে। সাদ, মনছর, কাউছার, হেলাল, মিম, স্বপ্না, সবাইকে মনে আছে। একথা বলার সাথে সাথে সাবির বসা থেকে দাঁড়িয়ে যায়। ওর চোখে পানি চলে এসেছে। দৌড়ে গিয়ে তানিয়াকে জড়িয়ে ধরলো, এমন ভাবে জড়িয়ে ধরলো যেন ছাড়লেই পালিয়ে যাবে। তোমার কখন মনে পড়েছে? আর আমাকে জানাওনি কেন? যেই দিন আমাকে রক্ষা করেছিলে, সেই দিন তোমাকে দেখেই চিনতে পেরেছি। তানিয়া চলো। কোথায়? কাজী অফিসে। আচ্ছা বাবা, পরে যেও, কিন্তু আগে একটা ফার্মেসিতে চলো। কাজ শুন। বল, কি বলবি? এই নাম্বারটা রাখ। কার নাম্বার? স্বপ্না মেয়েটা তোকে অনেক ভালোবাসে। তাহলে দুজনে বিয়েটা একসাথেই সেরে ফেলবো। আমিও ওকে পছন্দ করি, কিন্তু কোনোদিন বলা হয়নি। আচ্ছা চল। সাবির, তানিয়া, সাদ সহ সবাই নিজেদের গন্তব্যে এগিয়ে যাচ্ছে। গাড়ির পিছনে বসে আছে তানিয়া আর সাবির। সাবির তানিয়ার কোলে মাথা রেখে ঘুমাচ্ছে। এই ঘুম যেন কত জনমের ঘুম। তানিয়া সাবিরের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর হাসছে। এই হাসি অনেক পাওয়া না পাওয়ার মাঝের অনেক গল্প বলে দেয়। কিছুদিন পর সাবির তানিয়ার সাথে আর সাদের স্বপ্নার সাথে বিয়ের কাজটা শেষ হয়ে গেল, এবং তাদের জীবন অনেক সুখেই চলতে থাকে। এ সুখ যেন 1000 জনমের সুখ। মোট কথা, এভাবে পূর্ণতা পেল আর একটি ভালোবাসার গল্প।